এখন রাত 11টা। অলৌকিক চাঁদ মেঘ ও শিয়ালের আর্ত চিৎকারের সাথে মিশে এক ধরনের অদ্ভুতুরে পরিবেশ নির্মাণ করেছে। আজ তাদের রাত জাগতে হবে, যেতে হবে শব্দবঞ্চিত ছিন্নমস্তার থানে। আধো অন্ধকারে ভাসা পরিবেশটাকে অচেনা লাগছে গুলাবদ্দিন সাহেবের। প্রকৃতি যেন তাদের আগমনেও নির্বিকার, উদাসীন। বেশ কিছুক্ষণ মশার কামড় আর ব্যবসা গরম সহ্য করার পর ওরা এসে পৌঁছেছেন মায়ের মন্দিরের সামনে। একই গঠন, তবে সামান্য তফাতে কে যেন ধ্বনি জ্বালিয়ে গেছে। আগের দিন কিন্তু এসব লক্ষ্য করেননি গুলাবদ্দিন সাহেব। কি ব্যাপার, কোনো সাধু সন্ন্যাসীর আবার আবির্ভাব হলো নাকি? দ্বন্দ্বে পড়লেন গুলাবদ্দিন সাহেব, কিন্তু তার ভাবনায় ছেদ পড়ল কয়েক সেকেন্ড তফাতে। নুপুরের একটা ছমছম শব্দ কানে আসছে। সেই শব্দের মধ্যে এক ধরনের মাদকতা আছে, চেতন অবচেতনকে আচ্ছন্ন করার মতো মাদকতা। নির্মল একটু নড়ে চড়ে বসল। তার চোখের অভিব্যক্তি ঝোপের এই গভীর অন্ধকারে ঠিক বোঝা না গেল তার মনেও যে কৌতূহল ঠিকরে আসছে এ তত্ত্ব অবশ্যম্ভাবী। ক্রমশ ছায়ামূর্তিটা এগিয়ে আসছে, আর ঠিক তার এগিয়ে আসার সাথে সাথে গুলাবদ্দিন সাহেবের স্নায়ুগুলো যেন অবশ হয়ে পড়ছে। এ কেমন অনুভূতি তা লিখে বোঝানো সম্ভব নয়। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন গুলাবদ্দিন হক। এতক্ষণে উপাসের ঝোপ থেকে একটা বস্তু নড়ে চড়ে উঠল এবং তৎক্ষণাৎ দুটো ভয়াবহ জ্বলন্ত চোখকে দেখতে পেলেন গুলাবদ্দিন সাহেব। বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আমরা এখানে বিভিন্ন স্বাদের গল্প বলে থাকি। নমস্কার, স্কেয়ার অ্যালার্টের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই ধন্যবাদ জানাই 2000 সাবস্ক্রাইবারের জন্য। আজ আপনাদের জন্য লেখক অর্পণ ব্যানার্জির কলমে দেবী ছিন্নমস্তার দেউল গল্পটি আমরা নিয়েছি সর্বভূতেষু উৎসব সংখ্যা 1430 থেকে। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আমরা আরও উৎসাহিত হতে পারি। আর একটা জিজ্ঞাসা, কেমন লাগছে আমাদের পরিবেশনা? আপনাদের ভালো লাগা, খারাপ লাগা সমস্তই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে। আর ভবিষ্যতে আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান, আপনাদের জীবনে কোনো ভয়ের ঘটনা থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের সাজেশন আমাদের একান্তই দরকারি। তাহলে শুনে নিন আমাদের আজকের নিবেদন, অর্পণ ব্যানার্জির কলমে আমাদের আজকের বিশেষ গল্প ছিন্নমস্তার দেউল। অকারণ গুমট থেকে রক্ষা দিতে বৃষ্টি এসেছে। বৃষ্টির শ্রান্তি গ্লানিহীন শব্দে শরীরটা ম্যাচম্যাচ করছে গুলাবদ্দিন সাহেবের। এতক্ষণে পরপর 3 বার কড়া নাড়ার শব্দ পেয়েছেন তিনি, কিন্তু উঠে দাঁড়াতে যেন মন চাইছে না। অগত্যা উঠে দাঁড়ালেন তিনি। এমন বাদলার দিনে স্বস্তির ওম কাটিয়ে কে যে বারবার বিরক্ত করতে আসে, মনে মনে খানিক ক্ষুণ্ণ হয়ে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। দেখলেন জবজবে ভিজে শরীরে দরজার উপারে দাঁড়িয়ে রয়েছে ওর প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট নির্মল। আরে নির্মল, এসো এসো। এমন ঝড় জলের দিনে তোমাকে এভাবে দেখবো আশা করি। কিছুক্ষণ অবাক চোখে একদৃষ্টে তার শিক্ষাগুরুর দিকে চেয়ে রইল নির্মল। তার চোখে বিস্ময়ের ঘোরটা এখনো মুছে যায়নি। সেটা লক্ষ্য করলেন IIMHN এর প্রাক্তন প্রেসিডেন্ট গুলাবদ্দিন হক। কিন্তু স্যার, আজ সকালেই তো আমি আপনাকে টেলিফোনে সে কথা জানিয়েছিলাম যে আজ আমি কিছু দরকারি বিষয়ে আপনার কাছে কিছু পরামর্শ করতে চাই। একটা কেস খুব ভোগাচ্ছে। এবার গুলাবদ্দিন সাহেবের অবাক হওয়ার পালা। তার কি বয়স বাড়ছে? বাড়াটা কিছু অস্বাভাবিক না। মানুষের জীবন অতীতে ছিল রহস্যে ঘেরা। সৃষ্টির আদিতে তার জীবন ছিল 20-30 বছরের,
তারপর ক্রমাগত উন্নতিতে মানুষের আয়ু শতকরা 40% বেড়ে গেল, কিন্তু এখন মানুষের জীবনের গড় আয়ু দাঁড়িয়েছে 60-এর আশেপাশে। বিন্দুতে শুরু, বিন্দুতেই শেষ। আমাদের জীবন চলছে ঘড়ির কাঁটার বিপরীতে। নির্মলকে ঘরে ঢুকিয়ে বাদরুলকে এক কাপ কড়া চায়ের আদেশ দিয়ে দরজার ছিটকিনি আটকে দিলেন গুলাবদ্দিন সাহেব। নির্মল সঙ্গে করে তার কাপড় জামা এনেছে। গুল সাহেব এ বিষয়ে নিশ্চিত, কারণ এসে থেকে নির্মলের চেহারায় ভেজা জামা কাপড় নিয়ে বিশেষ উদ্বেগ দেখা যায়নি। সাধারণত এই বিষয়ে মানুষের মনে অদ্ভুত একটা আবেগ কাজ করে, যতটা না শারীরিক তার চাইতে ঢের বেশি মানসিক। এছাড়া নির্মলের কাঁধে বেশ একটা বড় ধরনের নেক ব্যাগ দেখা যাচ্ছে। স্বাভাবিক, এর মধ্যে জামা কাপড়ই আছে। জামা কাপড় পাল্টে গুলাবদ্দিন সাহেবের মুখোমুখি এসে সে বসেছে। গুল সাহেবের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, অথচ এই উদাসীন মায়াময় চোখ নির্মলকে এক অদ্ভুত পরিতৃপ্তি দেয়। এর সংজ্ঞা নির্ধারণ করতে হলে এইটুকুই বলা যায় মানুষকে বৈপরীত্য টানে, বা তার চাইতেও ভালোভাবে বলা যায় উদাসীনতা মানুষকে আকর্ষণ করে তার শাশ্বত প্রেম না পাওয়ার সাথে। ইতিমধ্যে বাইরের আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। একে কি বলা যায়? গুলাবদ্দিন সাহেব ভাবলেন, একেই কি বলে মেঘচেরা বৃষ্টি? হয়তো একেই বলে। গুলাবদ্দিন সাহেব আদ্যপান্ত অধার্মিক একজন মানুষ। তার কাছে ঈশ্বরের সংজ্ঞা আলাদা। তবে উনি জানেন আড়ালে মানুষকে অধার্মিক কাফের বলেও সম্বোধন করে। গুল সাহেবের অনেক সময় মনে হয় পৃথিবীতে 3 ধরনের জীব বাস করে। এক, যে বা যারা মাটির নিচে বাস করে। এদের অবস্থানজনিত কারণেই পৌরাণিক কথায় এদের জাহান্নামী বলা হয়েছে। মাটির নিচে এরা থাকে। এরা অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের জীব। তাহলে কি কেঁচো সহ মাটির নিচে বসবাসকারী বিভিন্ন উপকারী পোকামাকড়কে জাহান্নামবাসী বলা যায়? যায় নাকি? গুলাবদ্দিন সাহেবের এই এক্সপ্লেনেশন শুনে নিউরোসায়েন্স ও সাইকোথেরাপি ইনস্টিটিউটের স্বাধীনবাবু বলেছিলেন, বুলবুদ্দিন সাহেব, সাইকোদের নিয়ে রিসার্চ করতে করতে আপনার মাথাটাও পুরো অসুস্থ মস্তিষ্কে রূপান্তরিত হয়েছে। সময়ের আগে অবসর নিয়ে নিজের ট্রিটমেন্টের ওপর একটু জোর দিন। অনেক তো হলো রোগী সেবা। এই দ্বিতীয় ধরনের প্রাণীকুলটি হলো বুদ্ধিমান ও যুদ্ধপ্রিয়। এরা অস্তিত্বের জন্য যুদ্ধ করে, খাদ্য আহরণ করে। এদের জীবন সাধারণত সীমাবদ্ধ, কিন্তু সেই স্বল্প জীবনে সে কাউকে খুশি করতে চায়, যদিও কাকে তা সে নিজেই জানে না। এদের বাস সমভূমিতে, পাহাড়ের পাদদেশে এবং মালভূমিতে। এমনকি জলের গভীরেও এই শ্রেণীর জীবেরা নির্বিঘ্নে জীবন অতিবাহিত করে। এরপর আসে তৃতীয় ধরনের এবং সর্বোৎকৃষ্ট শ্রেণীর জীবেরা, যাদের আমরা ঈশ্বর নামে ডাকি। এই ঈশ্বর সম্প্রদায় সম্ভবত আমাদের বিধাতা। ধরে নেওয়া যেতে পারে আমাদের সৃষ্টি ঈশ্বরদের হাতেই। এই সমগ্র জীবজগতের মালিক ও কর্তা হলেন ঈশ্বর। তবে তাদের সংখ্যা সম্পর্কে গুলাবদ্দিন সাহেবের রিসার্চ এখনো শেষ হয়নি। মাঝে মাঝেই তাকে বলতে শোনা যায়, কমপ্লিট অ্যাজাম্পশন। গুলাবদ্দিন সাহেবের বিশ্বাস সম্ভবত সমগ্র জীবজগতের রহস্য এই ওপরওয়ালার হাতেই ঘুরপাক খাচ্ছে। আমাদের উচিত সৃষ্টির আদিতে পৌঁছানো। মেঘচেরা বৃষ্টিও তার মতে ঈশ্বরের ক্রিয়াকলাপ। তবে কল্পনা দিয়ে ভাবলে, বা বলা ভালো ভাবতে ইচ্ছা হলে ভাবাই যায় এই ঈশ্বর শ্রেণী হয়তো হাত দিয়ে মেঘ চিরে বৃষ্টির অবারিত ধারায় ভিজিয়ে দিচ্ছেন চলাচল। তবে এ তত্ত্ব নেহাত কল্পনা। লজিক্যাল ফ্যাক্টের ছিটে ফোটাও এতে নেই। কবি সাহিত্যিকদের লেখায় যুক্তির বহন না থাকলেও চলে, কিন্তু ভাবার দায়িত্ব যখন তার, তখন এসব যুক্তি হাস্যকর বলে মনে হয়। খ্যাঁক খ্যাঁক করে আপন মনেই হেসে উঠলেন গুলাবদ্দিন সাহেব। তার হাসিটা বড্ড বিশ্রী। ধূর্ত হয় না ঠিক যেমনভাবে নিরীহ শিকার পেলে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকে দেখে উপহাস করে, ঠিক তেমন। নির্মল এক দৃষ্টিতে চেয়ে আছে গুল সাহেবের দিকে। তার হাসি বলে দেয় ইতিমধ্যেই তার মাথা অনেক কিছু ভেবে নিয়েছে। গুল সাহেবের মাথাটা কি বড় লাগছে, নাকি এটাও কোনো ভ্রম? শরীরের তুলনায় মাথাটা বড় হওয়াটা অস্বাভাবিক না। এরকম সাধারণত জিনের বা শারীরিক গঠনের কারণে ঘটতেই পারে। কিন্তু যে মানুষ নিজের ৬৫টা বছর একই শেপের মাথা নিয়ে কাটালো, হঠাৎ একদিন তার মাথাটা দরদর করে বেড়ে উঠতে দেখলে অবাক হতেই হয়। কে কি সব সে কি ভাবছে?
গুল সাহেবের সঙ্গদোষে নির্মলের মাথাটাও একই রিয়াক্ট করছে। কে বলেছে কেবল মানুষের শরীরেই ছোঁয়াচে রোগ হয়? মানুষের মন শরীরের চেয়েও বেশি ছোঁয়াচে। স্যার, যে কারণে আজ এখানে এসেছি। গুলাবদ্দিন হক এক মনে বইয়ের পাতা উল্টে চলেছেন। তার সামনে যে নির্মল বসে আছে তার দিকে তার কোনো খেয়াল নেই। বলে ফেলো। গুলাবদ্দিন সাহেবের হাতে মোটা একটা বই। বইটি নির্মলের পরিচিত DSM-5, মানসিক রোগ ও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই বইটিকে অ্যাবনর্মাল সাইকোলজির জগতে বাইবেল নামে আখ্যায়িত করা হয়। বইটি নির্মল কিছুটা পড়ে দেখেছে। স্যার, আজ আমি আপনাকে একটি কেসের ব্যাপারে বলতে এসেছি। সে কথা আগেই বলেছি আপনাকে। কেসটা নিয়ে অনেকের কাছেই গেছি, ভেবেছিলাম আপনাকে বিরক্ত করব না, কিন্তু অগতির গতি শেষে আপনি। স্যার, আপনি কি বিরক্ত হচ্ছেন? না না। তাহলে স্যার বলি। বলো বলো। বইয়ের পাতা থেকে চোখ না তুলেই সংক্ষেপে বললেন গুলাবদ্দিন সাহেব। কাহিনীটা শুরু হচ্ছে এরকমভাবে। নির্মল কাহিনীর গতিবিধি ব্যাখ্যায় মগ্ন হল। বর্ধমান জেলার কাটোয়া সংলগ্ন এলাকায় সুপ্রাচীন একটি গ্রাম আছে। গ্রামের নাম মোরলগাঁ। এই মোরলগাঁ মৌজার অন্তর্ভুক্ত একটি ছোট্ট গ্রামের নাম নকশিকাথা। এই নামের পিছনেও একটা কারণ আছে। রাজ্যের অনেকখানি তাঁত সরবরাহ এই অঞ্চল থেকেই হতো। বলছি কারণ বর্তমানে গোটা দেশেই তাঁত শিল্প বিপর্যস্ত। রেডিমেড কাপড়ের দৌলতে তাঁতের রপ্তানি তলানিতে। তো এই তাঁতের প্রাচুর্য থেকেই বর্ধমানের মহারাজ এই গ্রামের নাম দেন নকশিকাথা। ঘটনাটা ঘুরছে এই গ্রামকে কেন্দ্র করেই। স্যার, আপনি কি শুনছেন? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, এই গ্রামের অধিকাংশই এখনো তাঁতের মাধ্যমেই তাদের জীবন ও জীবিকা অতিবাহিত করেন। গ্রামের এন্ট্রান্স থেকেই তাঁতিদের ঘর চোখে পড়ে। কাঠের ঘরের ওপরে আলকাতরার প্রলেপ দেওয়া। নাওয়া খাওয়া বাদ দিলে বাকি সময়টুকু এই একঘেয়ে শব্দে গোটা গ্রাম যেন নেচেই চলেছে। এছাড়া 2-4 ঘর কায়েতের বাস, আর মাঠের শেষ অংশে কয়েক ঘর আদিবাসী। উল্লেখযোগ্য হলো এই গ্রামে এক ঘর বামুনও আছে। আর আমাদের ঘটনা কেন্দ্রীভূত হচ্ছে এই এক ঘর বামুনকে নিয়ে। বলো, শুনছি। ইতিমধ্যে বাদরুল 1 কাপ কড়া লিকার চা নামিয়ে রেখে গেছেন। এই বাদরুলকে দেখলেই মনে হয় গুলাবদ্দিন সাহেবের ছায়া তারও শরীরে পড়েছে। মানুষগুলো কেমন যেন অস্বাভাবিক। মানুষজন ঘরে এলে এরা যেন বেশ বিরক্তই হয়। চায়ের কাপে একটা লম্বা টান দিয়ে নির্মল আবার শুরু করলো। কিছুদিন আগে ডক্টর মরফি সাউথ আফ্রিকায় একটি ট্যুর সেরে এই এক ঘর মানুষদের নিয়ে আমাকে কিছু তথ্য দেন। মরফির মতো স্বনামধন্য পেশাদার জার্নালিস্ট আমি আগে কখনো দেখিনি। তার কাজই হলো দেশ বিদেশের বিভিন্ন অদ্ভুত ঘটনাকে কুড়িয়ে এনে বিবিসির পর্দায় সেগুলোকে নিয়ে অলৌকিক ব্যাখ্যা দেওয়া। দেশ ছাড়ার আগে দিল্লি ইউনিভার্সিটির মনোবিদ্যার শিক্ষক ডক্টর আলোকেশ গুপ্তার সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেন। মরফির সাথে ওর পূর্ব পরিচিতি আছে, সেই সূত্রেই এই কেসটি সম্পর্কে জানতে পারি। সাধারণত অলৌকিক ব্যাখ্যার অনেক কিছুই পেশাগত হয়, তাতে ভেজাল থাকে বেশি। তবে মাঝের মধ্যে 2-1টা কেস হয়তো সত্যিই গোচরে এসে পড়ে। এই কেসটাও তেমনই একটা কেস। স্যার, আমি জানি আপনি বেশি কথা পছন্দ করেন না, তাই ঠিক করেছি আপনাকে মুখে কিছু বলার চেয়ে আমি আপনাকে সেখানে নিয়ে যাব। এর জন্য IIMHN এর স্পেশাল গ্রান্টও এনেছি। এখন আপনি যদি চান। নির্মল অপলক নেত্রে চেয়ে রয়েছে গুলাবদ্দিন সাহেবের দিকে। গুলাবদ্দিন সাহেবও এখন চেয়ে রয়েছে তার দিকে। স্যার, আমি কি আপনার মনে কৌতূহলের জন্ম দিতে পেরেছি? নির্মলের চোখ স্থির। সে বুঝতে পেরেছে গুলাবদ্দিন সাহেবের চোখ তুলে চেয়ে দেখার অর্থ। এখনো পারোনি। কেসটা সম্পর্কে আরো কিছু বলো। স্যার, আমি বলতে চাইছি না। আমি চাইছি আপনি সেখানে উপস্থিত থেকে এর একটা সমাধান করুন। আপনার ট্রেনের টিকিট আমার সঙ্গেই আছে। আজ বিকেলে বের হলে সন্ধ্যের মধ্যে সেখানে পৌঁছে যাব। খরচ সম্পূর্ণ আমাদের।
আচ্ছা, ওখানে গিয়ে উঠবো কোথায়? সে ব্যবস্থা হয়ে গেছে স্যার। ঘটনাচক্রে দীননাথ মিত্র আমার এক সহকর্মীর মামাতো ভাই। ওখানেই ঘর। যে কয় ঘর বিত্তশালী কায়েত আছেন গ্রামে, উনি তাঁদের একজন। এই ব্যবস্থাটা আমি আগেই সেরে এসেছি। তার মানে সব ব্যবস্থা করে এসেছো, তাই তো? মরফি সামনের বুধবার একটা ডকুমেন্টারি বিবিসিতে পাবলিশ করবেন। আমাদের দেশের একটা ঘটনাকে তিনি বুজরুকিতে পরিণত করবেন। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। রহস্য বলে কি কিছু আদৌ হয় স্যার? সব কিছুরই তো ব্যাখ্যা আছে, আর যার ব্যাখ্যা নেই, প্রকৃতি চায় না বলেই তার ব্যাখ্যা নেই। সময় ও সুযোগ এলে একদিন মানুষ সেই অপারগতাকেও জয় করে নেবে। ইতিমধ্যেই গুলাবদ্দিন সাহেব সোফায় গা হেলিয়ে বসে পড়েছেন। তার দৃষ্টিতে কেমন যেন একটা বিষণ্ণ ভাব। কিছুটা স্বপ্নবিহবল গলাতেই তিনি বললেন, There are more things in heaven and earth, Horatio, than a dream topping your philosophy. হাওড়া জংশন থেকে ট্রেন ছাড়ে বেলা 4টে। আজ ট্রেন লেট করলো প্রায় ঘন্টা দেড়েক। বর্ধমান স্টেশনে ট্রেন পৌঁছালো প্রায় রাত 9টার দিকে। বৃষ্টি জোরালো না হলেও ঝিমঝিমে রেশ লেগেই রয়েছে। আজ সারা রাতি সম্ভবত বৃষ্টি হবে। বর্ধমান স্টেশন থেকে অটোতে মিনিট 40-এর রাস্তা পেরিয়ে এলে একটা চৌমাথা থেকে মিনিট 5 হেঁটে গেলেই নকশিকাঁথার মোড়। এই অঞ্চলটা সম্ভবত বাজার এলাকা। যদিও গা মফস্বলে রাত 9টা মানে অনেকখানি রাত। গুলাবদ্দিন সাহেব দেখলেন সভ্যতার হ্যালোজিন এখনো এখানে এসে পৌঁছায়নি। বর্ষার রাতে কাদা চপচপে লাল মোড়া হেঁটে বেরোনো বিশ্বযুদ্ধের চেয়ে কম কিছু না। পাঁচ মিনিটের রাস্তা পেরোতে বেশ খানিক মল্লযুদ্ধ করতে হলো গুল সাহেব ও নির্মলকে। রাত 10:30 নাগাদ নির্মল ও গুলাবদ্দিন সাহেব পৌঁছালেন দীননাথ মিত্রের ঘরে। ঘর বললে ভুল হবে, অট্টালিকা বললেও কম কিছু না। শহর এলাকায় এমন চওড়া বাগান বাড়ি সাধারণত দেখা যায় না। সদরের গেটে লকলকিয়ে গুজিয়ে উঠেছে বোগেনভেলিয়ার চারা। এছাড়া চওড়া ও দীর্ঘ উঠানে সারি সারি ফুলের টব ও গাছের চারা জায়গা করে নিয়েছে অনায়াসে। গ্রামের সমস্ত আলো যেন একাই বাড়িটি দখল করে বসে আছে। উঠোন পেরিয়ে ঘরে ঢোকার মুখ আর তার ঠিক ডান পাশে 2-3টে ঘর নিয়ে সারি সারিভাবে সাজানো রয়েছে টাটা ট্রাক ও ট্রাক্টর। গায়ের বিত্তবানদের প্রতি গুলাবদ্দিন সাহেবের কিছু প্রতিষ্ঠিত ধারণা ছিল। সে ধারণা আরও একবার নিজেকে সঠিক বলে প্রমাণ করে নিল। যদিও অতিথি আপ্যায়নে দীননাথের ত্রুটি চোখে পড়ল না, তবুও নির্মলের বারবার মনে হলো নাম দীননাথ হলেও দীনতার কোনো ছাপ এই ঘরে নেই। গুলাবদ্দিন সাহেব জিজ্ঞাসু চোখে নির্মলের দিকে তাকালে নির্মল তাকে জানালো, দীননাথবাবুর চালের গুদাম আছে। এছাড়া নকশিকাঁথার মোড়ে যে রাইস মিলটা দেখলেন, সেও তাঁরই। গতকাল সারা রাত বৃষ্টি বাদলার মাঝে কেটেছে। আজ কিন্তু সকাল থেকে আকাশের অবস্থা বেশ ভালো। জানলার ধার থেকে গুলাবদ্দিন সাহেব দেখলেন এক ছটাক রোদ এসে পড়েছে, আর সেই রোদ কাঁচা রাস্তার উপর পড়ে যেন এক অদ্ভুত লাল রঙের পায়েস তৈরি করেছে। এ দৃশ্য তার সুন্দর লাগে। যা দৃষ্টি সুন্দর, তার চোখে সব কিছুই মানানসই। এই গ্রামের দৃশ্য সম্ভবত অপূর্বই হবে। গুড মর্নিং স্যার। আপনার বেডটি। আপনি তো বাসি মুখে চা খেতে ভালোবাসেন। সামনেই একটু দূরে সদার মিষ্টির দোকান। এই অঞ্চলে খুব সুন্দর রাবড়ি পাওয়া যায়। আপনাকে নিয়ে যাব সেখানে। এই রাবড়ি বিষয়টার প্রতি গুলাবদ্দিন সাহেবের বিশেষ দুর্বলতা আছে। আল্লাহ তাআলার দুটো শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে একটি হলো রাবড়ি, আর অন্যটি হলো ফজরের নামাজ। গুলাবদ্দিন হক যদিও অধার্মিক একজন মানুষ, তবুও ফজরের নামাজের প্রতি তার বিশেষ দুর্বলতা আছে। ভোরের নামাজ শেষে বাইরের আকাশ দেখবার মজাই আলাদা। তার এই প্র্যাকটিস সম্পর্কে সম্ভবত কেউই ওয়াকিবহল নয়। তাতে যদিও তার বিশেষ কিছুই এসে যায় না। নামাজ পাঠ করে সুবিশাল আকাশের দিকে চেয়ে থাকলে একটা করে তারা দেখতে পাওয়া যায়। সেই তারা খালি চোখে দেখা যায় না। সাধারণ মানুষ এই তারা কখনো দেখতে পায় না। ফজরের নামাজ শেষ করে যে ব্যক্তি উদাসীন চোখে আকাশের পানে চেয়ে থাকে,
আকাশ তাকে উপহার স্বরূপ একটা দুধে আলতা তারা ফিরিয়ে দেয়। এই তারাগুলো তার জীবনের সঞ্চয়, তার সৎকর্মের এক একটা প্রতীক। গুলাবদ্দিন সাহেব আজকাল ভোরের নামাজ শেষে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকেও সেই তারাটাকে আর দেখতে পান না। তার কি সত্যি বয়স বাড়ছে? এখন সকাল 7টা। এই বাড়িটাকে গুলাবদ্দিন সাহেবের বেশ ভালো লেগেছে। এত বড় বাড়িতে একটি মাত্র ভৃত্য। অন্য যে কোনো মানুষ হলে অবাক হতেন, কিন্তু গুলাবদ্দিন সাহেব এতে বেশ খুশি হয়েছেন। চুনসুরকির দেওয়াল থেকে খসে পড়া পলেস্তারা তাকে তার নানির বাড়ির কথা স্মরণ করে। এক ঘর লোকজন, আর আজ কোথায় গেল? মানুষ কেমন যেন হারিয়ে যায়, তারপর একদিন দেখে সবাই চলে গেছে, কেউ আর ফিরে আসে না। লোহার গড়াত টপকে সূর্য এসে পড়েছে। নির্মল এর মধ্যেই জানান দিয়ে গেছে ওদের বেরোতে হবে। বুড়ো শিমুল গাছের পাশেই এক চিলতে মাটির বাড়ি। কেমন হবে সেই বাড়ি? তার সামনে বাঁশের বেড়া, টিনের চাল থেকে পাকা কুমড়ো রাগবি বলের মতো ঝুলে রয়েছে মাচা থেকে। কাঠবিড়ালি ছোঁ মেরে নিয়ে যাচ্ছে টুকরো টাকরা খাবার। লজ্জাবতী আর তরুলতা গাছ গা জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে সেই তরুলতা গাছে জোনাকিরা আসে। মনে হয় কেউ বুঝি সভ্যতার নিগুড়ো অন্ধকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, ভয় নেই বাছা, আমি তো আছি। বাড়ির সামনে পৌঁছে খানিকটা অবাক হয়ে গেলেন গুলাবদ্দিন হক। যাক, এখনো তার ইনটিউশন শক্তি কমেনি। নির্মল ও দীননাথের মুখে আচার্যি বাড়ির যে বর্ণনা শুনেছিলেন, সেই মতো মনের মধ্যে তিনি একটা ঘর এঁকেছিলেন। এখন এসে দেখছেন সেই কল্পনার সাথে বাস্তবের কোনো ফারাক নেই, হুবহু এক। সেই লজ্জাবতী লতা ছোট্ট এক চিলতে উঠোনে দারিদ্র্যের ছাপ, আর সমগ্র উঠোনের এদিক ওদিকে গজিয়ে রয়েছে তরুলতা। গুলাবদ্দিন সাহেব কল্পনায় দেখতে পেলেন কোন এক জ্যোৎস্না ভরা রাতে জোনাকিরা তরুলতার ওপর উন্মাদের মতো পাক খাচ্ছে। সেই সৌন্দর্য নৈসর্গিক। ছোট্ট এক ফালি উঠোনে হাত পা ছড়িয়ে বসে আছে বছর 15-র একটা ছেলে। তার চোখ মুখ উদাসীন, যেন পৃথিবীর কোনো কিছুতেই তার কিচ্ছু এসে যায় না। দীননাথ গুলাবদ্দিন সাহেবের সাথে ছেলেটির মায়ের পরিচয় করিয়ে দিতে মাথা পর্যন্ত ঘোমটা টেনে তাকে মেঝেতে আসন পেতে দিলেন সাবিত্রী দেবী। তার ডাগর ডাগর চোখ, মাথার চুল এলোমেলো, ঠোঁট রুক্ষ। দীর্ঘ অযত্নের বলিরেখা শরীরের নিটোল গড়নকে সময়ের সাথে সাথে হত্যা করেছে। তার স্মৃতিতে সিঁদুর নেই, যেন অযত্নে শরীর তার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু কেড়ে নিয়েছে। ছোটু কেমন আছে? এতক্ষণ গুলাবদ্দিন সাহেব এক দৃষ্টিতে তাকিয়েছিলেন সাবিত্রী দেবীর দিকে। দীননাথ বাবুর প্রশ্নে হুঁশ ফিরল তার। দীননাথ বাবু এই গাঁয়ের মোড়ল, বলা ভালো স্বস্বীকৃত মোড়ল, যার অর্থবল আছে, জনতা তার দিকেই হাঁটে। দীননাথ বাবু প্রভূত অর্থ বলে বলিয়ান। নকশিখাতার সব তাঁতিদেরই ধার ধর দিয়ে সুদে টাকা খাটান। গুলাবদ্দিন সাহেব মাঝে মাঝে অবাক হয়ে যান। যাদের আছে তারা আরো আরো চায়, শুধু চেয়েই যায়। বিত্তবানদের করুণ পরিস্থিতি দেখে মাঝে মাঝে তিনি অবাক হন। এত কিছু এসব কার জন্য? দীননাথ বাবুর একটি মাত্র কন্যা, তার বয়সও ওই বছর 15 হবে। ওর নাম পরমা। খুব কম কথা বলে, লাজুক প্রকৃতির। দীননাথ বাবুর স্ত্রী মারা গেছেন বছর 2 আগে কোনো এক অজানা রোগে। তারপর থেকেই ওই মেয়ের সমস্ত দেখাশোনা করেন সাবিত্রী দেবী। মানুষ কি অদ্ভুত না! অভাব যেন তার মিটছেই না। সেদিক থেকে দেখতে গেলে দীননাথ বাবু সাবিত্রী দেবীর মতোই অসহায়, সহায় সম্বলহীন। যদিও তাকে দেখলে এসব কথা বোঝবার উপায় নেই। কাঁধের বাম পাশে সাদা খদ্দরের কাজ করা উত্তরীয় চাপিয়ে ঘুরে বেড়ান। বয়স প্রায় 50 একই রকম, সারাদিনে জ্বালা নাই। রাত হইলেই জানেন বাবু, রাত হইলেই না ব্যাটাটা কেমন যেন করে, ফিট হয়ে যায়। খুব চেঁচামেচি করে, বাজে বাজে খেউড় করে, তারপর মাঝরাতে কোথায় গায়েব হয়ে যায়। ভীষণ উত্তেজিত স্বরে নানান অঙ্গভঙ্গি করে বোঝাচ্ছেন সাবিত্রী দেবী। গুলাবদ্দিন সাহেব তাকিয়ে রয়েছেন তার দিকে। তিনি বুঝলেন এই উত্তর দীননাথ বা নির্মলের জন্য নয়। এসব তারা আগেও শুনেছে। এসব সে শোনাচ্ছে গুলাবদ্দিন সাহেবকে। তারপর ভোর হইলে
খোকা ফিরে আসে। গায়ে আঁচড়ের দাগ, মনে হয় যেন কার সাথে মারপিট কইরা ফিরে আসছে। যখন ফিরে আসে তখন ওর শরীর ন্যাংটো, গা থেকে রক্ত পড়তাছে। আপনি আটকাবার চেষ্টা করেন না? ধীর স্থির কণ্ঠে বললেন হক সাহেব। এবার চোখের ঝলকানিটা বোঝা গেল সাবিত্রী দেবীর। অসহায় চোখের করুণ আর্তনাদ। এই আর্তনাদের কোনো শব্দ নেই। মনে হলো যেন তিনি কেঁদেই ফেলবেন। কোনো রকমে কাপড়ের খুঁটে চোখ মুছে খুব কষ্টে নিজের কান্নাকে চেপে রেখে তিনি বললেন, চেষ্টা কি আর করি নাই, কিন্তু আমার কপালে শান্তি নাই। ব্যাটার বাপডারেও খাইলো, এখন ব্যাটারেও খাবে, সব খেয়ে নেবে, সব সব। কে খেয়ে নেবে? সামুন্ডায় খাবে, সামুন্ডায় সব কটাকে খাবে। আমাদের বেঁচে থাকতে দেবেনি গো, বেঁচে থাকতে দেবেনি। এইবার আর চোখের জল আটকাতে পারল না সাবিত্রী। নদীর বাঁধ ভাঙলে যেভাবে নদীর সমস্ত পাড়টাকে গিলে খেতে চায়, সাবিত্রী দেবীকে ঠিক তেমনই লাগছে গুলাবদিন সাহেবের। আবেগ যেন তরতরিয়ে খেয়ে চলেছে নিঃস্ব রিক্ত একটা শরীরকে। গুলাবদিন সাহেবের মায়া হলো সাবিত্রী দেবীকে দেখে। নির্মল আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গুলাবদিন সাহেব হাত দেখালেন। এই হাতকে লঙ্ঘন করার সাহস কারোর নেই। নির্মল সেখানেই থেমে গেল। আসবার পথে গুলাবদিন সাহেব দেখলেন ছোট্টু হাতে কাদা নিয়ে কি যেন একটা বানানোর চেষ্টা করছে। নির্মল ও দীননাথকে এগিয়ে যেতে দেখেও তিনি একটু থামলেন। দেখলেন ছেলেটি এক মনে একটা শিয়াল জাতীয় কিছু একটা করার চেষ্টা করছে। চারটে পা, একটা লেজ, নাক, মুখটা ঠিক কুকুরের মতো না, ছুঁচালো ধরনের। সেখান থেকে কাদার সাহায্যে দুটো ছুঁচালো দাঁত। এই দাঁতের বিষয়টি সব থেকে বেশি স্পষ্ট। গুলাবদিন সাহেব মনে মনে ছেলেটির শিল্পী সত্তার প্রশংসা না করে পারলেন না। ছেলেটি ভালো শিল্পী। অরন্ত বিকেলের আলোয় সমগ্র চরাচর উদ্ভাসিত হচ্ছে। এই সময়টাতে মফস্বলী গ্রামগুলো একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। লাল মোরামের ওপর সূর্যের কমলা আভা এক বিচিত্র মেলা রচনা করেছে। দূরের মেঠো পথ ধরে আদিবাসী রাখাল বালক পোষ্যদের ঘরে ফিরিয়ে আনছে। সন্ধ্যার প্রাক্কালে এমন দৃশ্য গুলাবদিন সাহেবের মনে এক অদ্ভুত মায়াজাল রচনা করছে। প্রকৃতি তার সময় ও সাধনাকে এক সূত্রে গেঁথে রেখেছে যেন। নির্মল রাবড়ি হাতে ঘরে ফিরে এসেছে। দীননাথ তার সঙ্গে সঙ্গ দিয়েছেন এতক্ষণ। আজ আকাশে তেমন মেঘ নেই। মেঘের জাহাজ আজ নোঙর ফেলেছে অন্যত্র। গুলাবদিন সাহেব মনে মনে আজ গ্রামের চারপাশটা ঘুরে দেখার কথা ভাবলেন। তার বারংবার মনে হয় সমস্যাকে বোঝার প্রয়োজনে সবার প্রথম যে বিষয়টি জরুরি সেটি হলো সমস্যার পরিধিকে বোঝা। কেন্দ্র থেকে ভাবতে লাগলে সমস্যার সমাধান সম্ভব নয়, তাই পরিধির প্রয়োজন। আর এই সমস্যার পরিধি হল তথ্য। নির্মলের বিকেলে গা ধোয়ার অভ্যাস। শরীরে টাওয়াল জড়িয়ে সেও এসে বসেছে তিনতলার এই ঘরটিতে। তিনতলার পাশাপাশি দুটি ঘরে ওদের থাকবার ব্যবস্থা করেছেন দীননাথ। এই দীননাথ লোকটিকে বেশ ভালোই লেগেছে হক সাহেবের, কিন্তু একটা হিসেব তার কাছে মিলছে না। এত বড় একটা প্রাসাদোপম অট্টালিকায় মাত্র একজন ভৃত্য, বা বলা ভালো ফুল টাইমার। সর্বমোট 3 জনের বাস, সাথে সংযোজন বলতে সাবিত্রী দেবী। উনি খুকির দেখাশোনা করেন। গুলাবদিন সাহেবেরও এই মেয়েটির ওপর মায়া জন্মেছে। টানা টানা মায়াবী চোখ, সে চোখে অব্যক্ত কিছু আছে যা চেষ্টা সত্ত্বেও গুলাবদিন হক বুঝতে পারছে না। স্যার, রাবড়িটা খেয়ে নিন। এই গ্রামে উৎকৃষ্ট মানের রাবড়ি পাওয়া যায়। তুমি কি ইতিমধ্যে খেয়ে দেখেছো? হ্যাঁ স্যার, খুবই উপাদেয়, জিভে লেগে থাকে। স্যার, আপনি কি বাইরেটা একবার ঘুরে দেখবেন? হ্যাঁ, দেখবো। আমিও কি আপনার সাথে? না। নির্মল কথাটা শেষ করার আগেই বললেন গুলাবদিন সাহেব। নির্মল এই সংকেতটা বোঝে। গুলাবদিন হক এক কথার মানুষ। তিনি যখন গ্রামটিকে একা ঘুরে দেখার কথা একবার বলেছেন, তখন তিনি আর কাউকেই সঙ্গ হিসেবে নেবেন না। এ কথা খুব ভালো করেই জানে নির্মল। সেও আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল।
গুলাবদ্দিন হক বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। তাকে একা বেরোতে দেখে মোহাম্মদ একবার কাছে এসে তার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করেছিল। একা বেরোনোর বিষয়টা তাকে বোধহয় কিছুটা স্বস্তি দিয়েছে। মোহাম্মদ চরিত্রটিকে গুলাবদ্দিন সাহেবের অদ্ভুত লেগেছে। এসে থেকে এখনো অবধি তাকে এই প্রথম কথা বলতে শুনলেন তিনি। দম দেওয়া পুতুলের মতন তার কাজই যেন আদেশ আজ্ঞা মেনে চলা। ভৃত্য শ্রেণীর মানুষেরা কিছুটা এমনই হয়, কিন্তু তাদের মুখে কথা থাকে। কিন্তু এই চরিত্রটির মধ্যে বেশ কিছু একটা অসামঞ্জস্য আছে। সন্ধ্যার হিমশীতল বাতাস গায়ে এসে লাগছে। গুলাবদ্দিন সাহেব একাই এসেছেন সাবিত্রী দেবীর বাড়ি। ঢোকার মুখে তিনি দেখলেন ছোট্ট একইভাবে মাটির ওপর হতভম্ব হয়ে চেয়ে রয়েছে দূরে আকাশের দিকে। সে কিছু একটা দেখছে, ফেলে উদাসীন দৃষ্টি। গুলাবদ্দিন সাহেবের দিকে একবার চোখ তুলেই চোখ নামিয়ে সে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দাওয়ার উপর বসে কুলোতে চাল বাঁধছিলেন সাবিত্রী দেবী। গুলাবদ্দিন সাহেবের আগমনে মাথার উপর ঘোমটা তুলে তাকে রোয়াকের চকে মাটি পেতে দিলেন। তারপর তার সামনে এসে দাঁড়িয়ে রইলেন। তাকে বসতে বললেও কাজ হলো না, তিনি দাঁড়িয়েই থাকবেন। কাল আমি একা আসিনি, আজ একা এলাম। আপনি ভয় পাচ্ছেন না তো আমায় দেবী? না না, আপনাকে দেখা ভয় পাই নাই, আমার আর ভয় লাগে না। তাছাড়া আপনি তো আমার ছেলেটারে সুস্থ করবার লাগেই আইছেন। আপনি যা বলবেন আমি করব। আচ্ছা, আপনাদের বাসস্থান কি এখানে নয়? মানে আপনি কি এই বাংলার মানুষ নন? না, আমি পূর্ব বাংলার মানুষ। খোকার বাবাও ছিল ওই বাংলার। জমি বাটি বেচা এখানে আইসা উঠছি। কিন্তু আপনার ভাষাটা ঠিক এদেশীয় নয়, আবার ওপারেরও নয়। সে থেকেই হ্যাঁ, এই কথাটা ঠিক। বাবুও বলেন হেইডা, আমাদের বাসা জগা খিচুড়ি হয়ে গেছে। এপার ওপার মিশে একটা পাঁচ মিশালি হয়ে গেছে। তা বেশ বেশ। আচ্ছা, নির্মলের মুখে শুনেছিলাম আপনার এই ঘরটির বলে আঙুল তুলে গুলাবদ্দিন সাহেবের মুখোমুখি ঘরটিকে নির্দেশ করে বললেন, দক্ষিণের জানলাটি দীর্ঘদিন বন্ধ থাকে। এরকম করার কারণ কি? আপনি জানেন না বাবু, ওই ঘরটা ঠিক মুখোমুখি সেগুন বনের ভেতর দিয়া একটু এগুলেই ছিন্ন মস্তার থান। শুধু এই ঘরটার নয়, আমাদের দুই ঘরের জানলাই সব সময় বন্ধ রাখি। জানালা দিয়ে ওই ভয়ঙ্কর রূপ দেখা যায়। সেই রূপ বেশ বেশ বেশ, আপনি শান্ত হন। গুলাবদ্দিন সাহেব দেখলেন সাবিত্রী দেবীর চোখ ছলছল করছে। শুধু একটা কথা জানার ছিল, দক্ষিণের জানালা বন্ধ করে রাতে ঘুমান কিভাবে? ঘুমোট লাগে না? না বাবু, আমি ছেলেটারে লইয়া দাওয়ায় শুই। বাবুই এই উপায় বাতলে দিয়েছেন। এতে গরমও লাগে না, আর মায়ের কুনজর থাইকা কিছুটা পরিত্রাণও মেলে। না হলে একদিনে আমার ছেলেটারে। কথাটা শেষ করতে পারলেন না সাবিত্রী দেবী। আর বিশেষ প্রশ্ন না করে সাবিত্রী দেবীকে সান্ত্বনা দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন গুলাবদ্দিন হক। বেরিয়ে আসার পথে দেখলেন ছেলেটি একভাবে তাকিয়ে আছে আকাশের দিকে। তার দৃষ্টি উন্মত্ত। সাবিত্রী দেবীর ঘর থেকে বেরিয়ে গুলাবদ্দিন হক বাড়ির দক্ষিণ মুখ ধরে হাঁটা দিলেন। শাল, সেগুন, মেহগনি সার পেরোতেই মিনিট দুয়েকের দূরত্বে দেখা যাচ্ছে ছিন্ন মস্তার মন্দির। মন্দিরের থেকে ধ্বংসস্তূপ বলাই ভালো। মন্দিরের আশেপাশে জলা জঙ্গল নিজেদের অধিকার ও অস্তিত্ব দুই জানান দিচ্ছে। সন্ধ্যার অন্ধকার মন্দিরকে আরো ভয়াবহ করে তুলেছে। গুলাবদ্দিন সাহেবের হাতে টর্চ নেই। এদিকে অন্ধকার আরো গাঢ় হয়েছে। গ্রাম্য অন্ধকার যে বা যারা দেখেনি তাদের কাছে তার স্বরূপ কল্পনা করা কঠিন। এদিকটা জলা জঙ্গল হলেও এখানে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে না। অস্বস্তিকর এক নীরবতা বিরাজ করছে সর্বক্ষণ। দূর থেকে শেয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। গুলাবদ্দিন হক আন্দাজ করে দেখলেন ছোট্টুদের ঘর থেকে মন্দিরটি খুব বেশি দূরে নয়।
এখান থেকে অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে দক্ষিণের জানালা। বেদির ওপর দেবীর অবস্থান। বেদির চারিদিকে ভাঙা ইট থেকে গুজে উঠেছে রং বেরঙের লতানে শাখা প্রশাখা, আর সেটাই বিস্তর জট পাকিয়ে মন্দিরের সমগ্র কুঠুরিকে দখল করে নিজের বলে দাবি করছে। গুলাবদ্দিন সাহেব অন্ধকারে গা ঢাকা দিলেন। আসার সময় বিছানার ওপর রাবড়ির প্লাস্টিক বক্সটির নিচে একটি নোট লিখে চাপা দিয়ে উনি রেখে এসেছেন। রাতের দিকে নির্মল চিন্তিত হতে পারে, তার জন্য এই ব্যবস্থা। গুলাবদ্দিন সাহেব আজ রাতে এখানেই গা ঢাকা দেবেন। কিছু বিষয় তার মনের মধ্যে সন্দেহের উদ্রেক করেছে। পরিধিটাকে না বুঝতে পারলে সে সন্দেহকে তিনি উদ্দেশ্য অবধি পৌঁছে দিতে পারবেন না। রাতের অন্ধকার ক্রমেই ঘন হচ্ছে। 22শে জুলাই, সোমবার, সকাল 7টা। ফজরের নামাজ শেষ করে জানলার পাশে বসে আছেন গুলাবদ্দিন হক। তার মন ভালো নেই। আজ মোহাম্মদকে দিয়ে ছাদের দরজা খুলিয়েছিলেন। আজও আকাশের দিকে চেয়ে বসেছিলেন, কিন্তু আকাশ আজও নির্দয়ের মতো ওকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। গুলাবদ্দিন হক চিন্তায় পড়ে গেলেন। ওর কি তবে সত্যিই বয়স বাড়ছে? ধীরে ধীরে কি তবে মুছে যাচ্ছে দুধে আলতা রাঙা তারাটা? বাতায়নের ফাঁক দিয়ে এক ফালি বাতাস ওকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। গুলাবদ্দিন হক ভাবলেন, এই জগতের সবকিছুই কি ফিরে ফিরে আসে? এই যে বাতাস যাচ্ছে আসছে, যাচ্ছে আবার ফিরে আসছে, এই খেলা তো সারা জগৎব্যাপী ঘটছে। কিন্তু সবকিছুই কি এর মতো ফিরে ফিরে আসে? যদি তাই হতো, তাহলে নানীরা কেন ফিরে ফিরে আসে না? মানুষের বেলায় জগতের নিয়ম ভিন্ন কেন? প্রকৃতি কি মানুষের জন্য আলাদা কিছু পলিসি নির্ধারণ করে রেখেছে? নির্মল ইতিমধ্যেই একপাশে এসে দাঁড়িয়েছে। তার মুখ চোখে গভীর কৌতূহল, অথচ গুলাবদ্দিন সাহেবের সেদিকে কোনো খেয়াল নেই। একটু রাগ হলো নির্মলের। দুবার গলা খাঁকারি দিয়ে সজাগ করতে চেষ্টা করলেন গুলাবদ্দিন সাহেবকে। গুলাবদ্দিন সাহেব কিন্তু তাকালেন না, অন্যমনস্কভাবে তাকিয়ে থাকলেন বাতায়নের দিকে। নির্মল দেখল তার হাতে একটা বই, মাইন্ডোগ্রাফি, লেখক L.K. লুথার, প্রফেসর অফ হার্ভার্ড ইউনিভার্সিটি। নামটা নির্মলের চেনা। এবার গুলাবদ্দিন সাহেবই বললেন, নির্মল, হ্যাঁ স্যার। বইটি পড়েছো? না স্যার, তবে লেখকের নামটি চেনা। লেখকের নাম চিনে কি হবে নির্মল? লেখকের লেখাকে চেনো। আচ্ছা স্যার। সার্কেল বলতে তুমি কি বোঝো নির্মল? কর্মকে বুঝি স্যার। এক কথায় কর্মই হলো সার্কেল। কর্মই হলো সেই মাধ্যম যে কার্য আর কারণকে নিয়ন্ত্রণ করে। আমরা যা করব তাই ফিরে পাবো, তা ভালো হোক বা মন্দ। কিন্তু তাতেও কিছু অসম্পূর্ণ থেকে যায়, থাকে নাকি? কেমন স্যার? ঠিক বুঝলাম না। এই যে তুমি কিছু করছো, এটা যদি তোমার কর্ম হয়, তুমি কিছু হারাচ্ছ বা পাচ্ছ, এই হলো তোমার কার্য, কারণ ও ফলাফল, বুঝলে? এই ফলাফলটাকে নিয়ন্ত্রণ কে করে? তার থেকেও বড় প্রশ্ন, আমরা খারাপ কাজ করলে খারাপকে ফেরত পাই, ভালো কাজ করলে ভালোকে। কিন্তু খারাপ কাজ করে যে ভালোটা আমার চলে যাচ্ছে, ভালো কাজ করে সেই এক্স্যাক্ট ভালোটাকে আমরা ফিরে পাই কি? যা আমাদের কাছে কেড়ে নেওয়া হলো, ভালো বা তার থেকেও ভালো কাজ করে সেই জমানো অংশটাকে ফেরত পাওয়া যায় কি? কি বলো? মানে ধরো তুমি খারাপ কাজ করলে, সেই জন্য কর্মফল তোমার প্রিয় একজনকে কেড়ে নিল। সেখান থেকে শিক্ষা নিয়ে তুমি অনেক অনেক ভালো কাজ করে গেলে। শেষমেশ এত কিছুর পরেও কি তোমার সেই হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে তুমি ফেরত পাবে নির্মল? নাকি কর্মফল তোমাকে একটা রেপ্লিকা উপহার দেবে? লুথার সেই কথাই বলেছেন। তবুও এর মধ্যেই তিনি প্রকৃতির বিধানকে তুলে দিয়েছেন। তিনি বলেছেন, একটা নাইটেঙ্গেল পাখি কোনো এক দুঃখের দিনে রুথকে গান শুনিয়েছিল। সেই গান 100 বছর আগেও এক রাজকুমারী শুনেছিল,
আবার রুথের 100 বছর পরেও সেই নাইটেঙ্গেলের গান শোনা যাবে। নাইটেঙ্গেল পাখিটি মরে যাবে, কিন্তু তার গান চিরকাল শাশ্বত থেকে যাবে। প্রকৃতি রহস্যে ঘেরা, তাই না নির্মল? সত্যি স্যার? নির্মল অবাক চোখে চেয়ে রয়েছে গুলাবদ্দিন সাহেবের দিকে। এই মানুষটা একাধারে সাহিত্য ও বিজ্ঞানকে এক সূত্রে কিভাবে যেন বেঁধে রাখার একটা অদ্ভুত ক্ষমতা রাখে। সে ক্ষমতাই আর 5 জনের চেতাকে আলাদা করে। আচ্ছা, বলো বলো, তুমি কি কিছু বলছিলে? কাল তো স্যার আপনি না জানিয়ে চলে গেলেন, কিছু কি পেলেন? নির্মলের শেষ কথাগুলোয় কোনো রকম কর্ণপাত না করে হঠাৎ কিছু একটা মনে পড়ে গেছে এমন ভাব করে উঠে পড়লেন গুলাবদ্দিন হক। নির্মল, কাল দীননাথ বাবুর ওর পার্সোনাল লাইব্রেরির স্টক নিয়ে কি একটা বলছিলেন না? দীননাথ বাবু কি এখন ঘরে আছেন? হ্যাঁ স্যার, তা বলেছিলেন। তবে দীননাথবাবু ব্যবসার কাজে পাশের মফস্বলে গেছেন, বেলার দিকে আসবেন বলে গেছেন। আফসোস করছিলেন। যাওয়ার আগে বললেন, কাল রাতে আপনার সাথে দেখা হলো না, আবার আজও ব্রেকফাস্ট টেবিলে বসা হলো না। তুমি কি বললে? যা আপনি লিখেছিলেন। আপনি ইনভেস্টিগেশনের কাজে বর্ধমান গেছেন, সেখানেই এক মামাতো বোনের বাড়িতে উঠবেন। দুপুরের টেবিলে একসাথে লাঞ্চটা করা যাবে বলে ওনাকে আশ্বস্ত করেছি। মোহাম্মদ কোথায়? ও খুকিকে নিয়ে একটু বেরিয়েছে, ওর জন্য জামা কাপড় কিনে আনতে। আরও কি সব সামগ্রীর প্রয়োজন? বেশ, চলো আমরা লাইব্রেরিতে ঢুকবো। জানি লাইব্রেরি চাবি দেয়া, চিন্তা নেই, আমার কাছে লক ব্রেকার আছে, আলতো চাপ দিলেই খুলে যাবে। চলো চলো, কুইক কুইক, তাড়াতাড়ি। কিন্তু স্যার এভাবে? কথাটা শেষ করার আগেই বাধা হয়ে দাঁড়ালো সে অমোঘ হাত। নির্মল আর কথা না বাড়িয়ে অমোঘ আকর্ষণে অনুসরণ করল গুলাবদ্দিন সাহেবকে। দুপুর 1:30 নাগাদ দীননাথ ফিরে এলেন। মোহাম্মদ খুকিকে নিয়ে ফিরে এসেছে অনেক আগেই। খাবার টেবিলে দীননাথবাবুর সাথে গুলাবদ্দিন সাহেবের দেখা হয়ে গেল। দীননাথবাবু একটু দেরিতে জয়েন করেছেন। সাবিত্রী দেবী মোহাম্মদের পরিবর্তে খাবার টেবিলে খাবার সাজিয়ে গেছেন। যে যার ইচ্ছা ও প্রয়োজন মতো খাবার তুলে নিচ্ছে। নির্মল স্বপ্নেও ভাবেনি কলকাতা থেকে এত দূরে এমন মফস্বল গ্রামে হঠাৎ এমন বুফে সিস্টেমের দেখা সে পাবে। তার যে প্রয়োজনই বা কিসের তাও তার মগজস্থ হলো না। দীননাথবাবু নিহাত গরিব তো ননই, রীতিমতো মিল মালিক, চালের বিশাল ব্যবসা। সে মানুষটির বাড়িতে কাজের লোকের অভাব, তাও এমন বিরাট প্রাসাদের মতো বাড়িতে। নির্মল দেখল গুলাবদ্দিন সাহেব এক মনে খাবার খেয়ে চলেছেন। তার এসব দিকে মাথা ঘামানোর কোনো ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। কিন্তু সকালের দিকে যে কাণ্ডটা ঘটিয়েছিলেন গুলাবদ্দিন সাহেব, তাতে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল নির্মলের। মোহাম্মদ ও খুকির আগমনে ঠিক কয়েক সেকেন্ড আগেই তারা লাইব্রেরি থেকে বেরিয়েছে। হাতে নাতে ধরা পড়লে মান সম্মান সব যেত, হয়তোবা তার চাকরিটাও আর থাকতো না। নির্মল এখনো বুঝতে পারছে না এরকম লুকিয়ে চুরিয়ে লাইব্রেরি ঘরে ঢোকার কি প্রয়োজন ছিল। দীননাথবাবু ওদের জন্য এত করছেন, লাইব্রেরিটা একটু দেখতে চাইলে বা সেখানে এখন বই নাড়াঘাটা করলে কি দীননাথবাবু বিশেষ রুষ্ট হতেন? মাঝে মধ্যে গুলাবদ্দিন সাহেব এমন কিছু করে বসেন তার কোনো ব্যাখ্যাই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল নির্মল। খাবার টেবিলে গুলাবদ্দিন সাহেবকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগলেন দীননাথ, সবটাই মূলত কালকের অনুপস্থিতি নিয়ে। ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গায় এসে থামতে লাগলেন দীননাথ, এবং প্রতিবার গুলাবদ্দিন সাহেবের দীর্ঘ এক্সপ্লেনেশন শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন দীননাথ। ইতিমধ্যেই মোহাম্মদ এসে পাশে জুটেছে। দীননাথ বলেছিলেন মোহাম্মদের শরীরটা খারাপ, কিন্তু তাকে দেখে সে কথা মনে হলো না। খাবার শেষ করে আজকের কি প্ল্যান জেনে দীননাথ নিজের ঘরে চলে গেলেন। পাহারাদারের মতো মোহাম্মদ রয়ে গেল সাথে। তাকে দেখেও গুলাবদ্দিন হক একটা কথাও বললেন না। কারোর উপস্থিতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করা যদি একটা শিল্প হয়, সেই শিল্পের সর্বোৎকৃষ্ট শিল্পী হলেন গুলাবদ্দিন হক। মোহাম্মদ কিন্তু ড্যাবরা চোখে দেখতে থাকলো গুলাবদ্দিন সাহেবকে। তার দৃষ্টি অনেক কিছু বলে দেয়। দুপুর পেরিয়ে বিকাল হলো। বুধবার এগিয়ে আসছে। বিবিসি চ্যানেলে নিজের রাজ্যের একজন রোগীকে নিয়ে একটা আপ টু এক্সপ্লেনেশন এবং সেই এক্সপ্লেনেশনকে স্টেটমেন্ট হিসেবে দাঁড় করিয়ে প্রেজেন্ট করা হবে। অলৌকিক বলে দাগিয়ে দেওয়া হবে। কি বলবে ওরা, কি হবে ওদের প্রতিবেদনের শিরোনাম, মানুষ
নাকি নেকড়ে, নাকি প্রকৃতির আঁচলে ঢাকা রহস্য? আজ এমনই কিছু অদ্ভুতুরে দৃশ্যের মুখোমুখি হলো বিবিসি। ওদের কাছে একটাই প্রমাণ, প্রমাণ না মানুষকে বিভ্রান্ত করার দলিল। আর সেটা কি? বছর 15 একটা মানসিকভাবে অসুস্থ ছেলের শরীরে আঁচড়ের দাগ, রক্তাক্ত শরীর, রাতে অদৃশ্য হয়ে যাওয়ার কিছু ফুটেজ যা তারা জোগাড় করেছে গ্রামের কিছু ফকটিয়া টুপাইসের লাফাঙ্গারের কাছে। আর একটি বিষয় অবশ্যই আছে, ছেলেটার দাঁত। ওর দাঁতগুলো, অর্থাৎ ক্যানাইন দাঁতগুলো অস্বাভাবিক রকমের বড় এবং ছুঁচালো। এর কি এক্সপ্লেনেশন থাকতে পারে? নাকি তাদের কথাই ঠিক? না না, ওদের কথা ঠিক হতে পারে না। ছেলেটি মানসিকভাবে অসুস্থ, অনেক কষ্টে নিজের উপর বিশ্বাস রেখে এত দূর এসেছে সে। গুলাবদ্দিন সাহেবের কাছে নিশ্চয়ই কিছু একটা ব্যাখ্যা আছে, যুক্তি আছে। পৃথিবী ও সমগ্র জীবজগৎ যুক্তির ওপর ঘুরছে। যুক্তি হলো সকল ঘটনার কেন্দ্রস্থল। নির্মলের মনে একটুও শান্তি নেই। সে এভাবে হেরে যেতে চায় না, হেরে যেতে পারে না। হাতে মাত্র একদিন, অথচ গুলাবদ্দিন সাহেবকে দেখে একবারও মনে হচ্ছে না তিনি এই কেসটির জন্য আদৌ চিন্তিত। আর চিন্তিত হলেও সময় সম্পর্কে তার কি ন্যূনতম ধারণা আছে? যেখানে এক ঘন্টা এত গুরুত্বপূর্ণ, সেখানে তিনি গায়ে হাওয়া লাগিয়ে একভাবে DSM-5 আর মাইন্ডোগ্রাফি পড়ে চলেছেন। নির্মল, গুলাবদ্দিন সাহেবের ডাকে নির্মলের সংজ্ঞা ফিরল। হ্যাঁ স্যার। আমার উদাসীনতা তোমাকে মনে মনে বিরক্ত করে তুলছে, তাই না? না স্যার। গুলাবদ্দিন সাহেবের কথার কি উত্তর দেবে নির্মল? এই কথা তো সত্য যে নির্মল সত্যি কিছুটা শঙ্কিত, বিরক্ত। মনের ভাবটা আড়াল করার চেষ্টা করেও বিফল হলো নির্মল। কিন্তু তুমি তো সত্য বলছো না নির্মল, তুমি বিরক্ত ও শঙ্কিত। কিন্তু সে কথা আপনি বুঝলেন কিভাবে? এবার সরাসরি প্রশ্নটা করেই ফেলল নির্মল। তুমি বলো। স্যার, আপনি কি আমার মাইন্ড রিড করছেন? Mind reading is a myth, my dear. It's only a myth. তাহলে আপনি বলছেন ESPও একটা মিথ? অবশ্যই। মাইন্ড রিডিং বা এক্সট্রা সেন্সুয়ারি পারসেপশনকে আমি পুরোপুরি মিথ্যে বলছি না, তবে কিছুটা হলেও এটা মিথ, যেহেতু এটা একটা পরীক্ষালব্ধ বিষয়। সাইকোসাইনেসিস আর প্রিকগনিশনের ভিতের ওপর দাঁড়িয়ে এই তিনটি বিষয়কেই সাহিত্যিকরা মিথ বানিয়ে ছেড়েছেন। এর কোনোটি এখনো প্রমাণিত হয়নি। তবে আমরা দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে প্রকৃতির কিছু রহস্যকে আমি জেনেছি, বা বলা যায় জানিনি। এই অজ্ঞতা থেকেই আমার মনে হয়েছে টেলিপ্যাথিক যোগাযোগ বিষয়টা আছে। ইট এক্সিস্ট, অফ কোর্স এক্সিস্ট। তাহলে আমার বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? আমি তোমার বিষয়টিকে খুব সাধারণভাবে ব্যাখ্যা করছি, বুঝলে? তুমি এলে, আমার পাশে বসলে, তোমার চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। একজন প্রাপ্তবয়স্ক সাধারণত মিনিটে 12 বার চোখের পাতা ব্লিঙ্ক করে। তোমার বেলায় সেই সংখ্যাটা হচ্ছে 16 থেকে 18 বার। অর্থাৎ তুমি কিছু একটা চিন্তা করছো। এই সূত্র ধরে যদি একটু এগোনো যায়, দেখা যাবে তোমার বাঁ পায়ের জুতোর লেজটাও খোলা। অর্থাৎ তুমি অমনোযোগী হয়ে পড়েছিলে। দেখো, আর তোমার চিন্তার বহিঃপ্রকাশ তোমার শরীরের ওপরেও পড়েছে। তুমি আমার বইটির দিকে বেশ কয়েকবার তাকিয়েছো এবং তারপর তোমার কপালে চওড়া ভাঁজ পড়েছে। কিন্তু এর থেকে আমি কোন বিষয়টা নিয়ে ভাবছি সেটা কি বলে দেওয়া সহজ? অবশ্যই সহজ নয়। তুমি তো জানো, কিছু কিছু ক্ষেত্রে অনুমানই প্রমাণ। অনুমান বা সজ্ঞা যে আমার কি প্রবল পরিমাণে আছে, এটাও তোমার অজ্ঞাত নয়। তবে এক্ষেত্রে ইনটিউশনের ওপর আমাকে বিশেষ জোর খাটাতে হয়নি। বর্তমান নিড আমার অনুমানকে আপনা থেকেই সমান্তরাল একটা গতিপথের দিকে গড়িয়ে দিয়েছে। সবটাই পর্যবেক্ষণের খেলা, মাই ডিয়ার, সবটাই পর্যবেক্ষণের খেলা। বুঝলাম। নির্মল দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এমন পর্যবেক্ষণ শক্তি তার যে কবে হবে। তুমি এখন কি ভাবছো সেটাও আমি বলে দিতে পারি নির্মল।
তুমি ভাবছো তোমার এমন পর্যবেক্ষণ শক্তি কবে হবে, তাই তো? এ শক্তি অভ্যাসের কারণেও কিছুটা দেখতে চাওয়ার জোরের উপর নষ্ট। তুমি যদি কিছু চাও, যদি সে চাওয়ায় তোমার জোর থাকে, অভ্যাস থাকে, প্রকৃতিও তোমাকে সেখানে সাহায্য করবে। এই কথাটা সব সময় মাথায় রেখো। জি স্যার। যাই হোক, কেসটা নিয়ে অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু এখন এর বৃত্তান্ত তোমাকে আমি বলবো না। আজ রাতটা আমাদের জাগতে হবে। আশা করি কালকের মধ্যেই সমস্ত ঘটনার খোলসা হয়ে যাবে। কি বলছেন স্যার? নির্মলের চোখে খুশির ঝিলিক দিয়ে উঠল। তারা তবে পারবে ওই বিদেশি ভদ্রলোকের সবকিছুকে অলৌকিক দাগিয়ে দেওয়ার মানসিকতাকে ভেঙে চুরমার করে দিতে। তখন ওর মুখটা হবে দেখবার মতো। একটা তৃতীয় বিশ্বের দেশ যখন প্রথম বিশ্বের একটা দেশকে যুক্তির খেলা সপাটে থাপ্পড় কষাবে, সেখানেই হবে তার ও যুক্তির জয়। যাওয়ার আগে ওই ভদ্রলোক বলেছিলেন না, ডু নাথিং, জাস্ট ওয়াচ মাই রিপোর্ট অন ওয়েডনেসডে। নির্মল বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। ভারতীয়রা বোগাস নয়। সাইকোলজির ইতিহাস যতদিন থাকবে ততদিন ভারত ও গুলাবদ্দিন হকের নাম থাকবে। শ্রদ্ধায় হক সাহেবের সামনে মাথা নিচু করতে ইচ্ছে হলো নির্মলের, কিন্তু তার ভাবনায় ছেদ পড়ল গুলাবদ্দিন সাহেবের একটা কথায়। Do not celebrate so early. ট্রপোস্ফিয়ারে মেঘ জমেছে, রাত্রি ঘনিয়েছে নিঃশব্দে। গুলাবদ্দিন হক একটা গোল থার্মোকলের পাতার মধ্যেখানে ছোট্ট একটা ফুটো করে চাঁদ দেখার চেষ্টা করছেন। ক্ষুদ্র জিনিসের মধ্য দিয়ে দূরের কোনো জিনিসকে মাপলে বস্তুটি আপাত দৃষ্টিতে বড় দেখায়। গুলাবদ্দিন সাহেব দেখলেন চাঁদ আর মেঘের মধ্যে অবিরাম একটা যুদ্ধ চলছে। একবার চাঁদ মেঘ চিরে বেরিয়ে আসছে, আর একবার মেঘ গোটা চাঁদটাকে গোটা আলোয়ানে জড়িয়ে ফেলছে। আর মাঝে মধ্যে সে গভীর কালো মেঘের রং পাল্টে এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। আলো আর কালো মিশে এক ধরনের মায়াজাল সৃষ্টি করছে যেন। দৃশ্যটি অসাধারণ। যাদের অন্ধকার রাতে চাঁদ দেখার বাতিক আছে তাদের এই সৌন্দর্যে পাগল পাগল অবস্থা হয়। নির্মল নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে। এখন রাত 11টা। অলৌকিক চাঁদ মেঘ ও শেয়ালের আর্তচিৎকারের সাথে মিশে এক ধরনের অদ্ভুত করে পরিবেশ নির্মাণ করেছে। নির্মলকে দেখে এবার সামান্য নড়ে চড়ে বসলেন গুলাবদ্দিন হক। আজ তাদের রাত জাগতে হবে, যেতে হবে শব্দবঞ্চিত ছিন্ন মস্তার থানে। আজও টর্চ ছাড়াই বেরিয়ে পড়েছেন দুজন। রাস্তা চিনে যেতে খুব একটা অসুবিধা হচ্ছে না। সামনে নির্মল, আর ঠিক তার পিছনে তাকে অনুসরণ করে এগিয়ে চলেছেন হক সাহেব। কারণ আকাশে মেঘ থাকলেও চাঁদ মামাও হার মানেনি। সেও ক্রমাগত লড়াই করে চলেছে মেঘের সাথে। আধো অন্ধকারে ভাসা পরিবেশটাকে অচেনা লাগছে গুলাবদ্দিন সাহেবের। প্রকৃতি যেন তাদের আগমনেও নির্বিকার, উদাসীন। বেশ কিছুক্ষণ মশার কামড় আর ভ্যাপসা গরম সহ্য করার পর ওরা এসে পৌঁছেছেন মায়ের মন্দিরের সামনে। একই গঠন, তবে সামান্য তফাতে কে যেন ধুনি জ্বালিয়ে গেছে। আগের দিন কিন্তু গুলাবদ্দিন সাহেব এসব লক্ষ্য করেননি। কি ব্যাপার, কোনো সাধু সন্ন্যাসীর আবার আবির্ভাব হলো নাকি? দ্বন্দ্বে পড়লেন গুলাবদ্দিন সাহেব, কিন্তু তার ভাবনায় ছেদ পড়ল কয়েক সেকেন্ড তফাতে। নুপুরের একটা ছমছম শব্দ কানে আসছে। সেই শব্দের মধ্যে এক ধরনের মাদকতা আছে, চেতন অবচেতনকে আচ্ছন্ন করার মতো মাদকতা। নির্মল একটু নড়ে চড়ে বসল। তার চোখের অভিব্যক্তি ঝোপের এই গভীর অন্ধকারে ঠিক বোঝা না গেল তার মনেও যে কৌতূহল ঠিকরে আসছে এ তত্ত্ব অবশ্যম্ভাবী। ক্রমশ ছায়ামূর্তিটা এগিয়ে আসছে, আর ঠিক তার এগিয়ে আসার সাথে সাথে গুলাবদ্দিন সাহেবের স্নায়ুগুলো যেন অবশ হয়ে পড়ছে। এ কেমন অনুভূতি তা লিখে বোঝানো সম্ভব নয়। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন গুলাবদ্দিন হক। এতক্ষণে উপাসের ঝোপ থেকে একটা বস্তু নড়ে চড়ে উঠল, এবং তৎক্ষণাৎ দুটো ভয়াবহ জ্বলন্ত চোখকে দেখতে পেলেন গুলাবদ্দিন সাহেব। ইতিমধ্যে নির্মল তার হাতে 3 ব্যাটারির একটা টর্চ উঁচিয়ে ধরেছে।
কিন্তু পরক্ষণেই গুলাবদ্দিন সাহেবের হাত তাকে বাধা দিল। গুলাবদ্দিন সাহেব ইশারায় ওকে অপেক্ষা করতে বলছেন। দ্রিম দ্রিম শব্দে মৃদঙ্গ বাজছে কোথাও। সেই শব্দের উৎসস্থল মনের গভীরে। আবছা নারী মূর্তিটি আরও এগিয়ে আসতেই দুজনে অবাক হলেন। খুকি! লাল চেলির মতো বস্ত্রখণ্ড তার শরীরটাকে জড়িয়ে রেখেছে। কি অদ্ভুত সুন্দরী তার রূপ! গহীন অন্ধকারেও সেই রূপ যেন হেমের মতো দ্যুতি ছড়াচ্ছে। কি এক অদ্ভুত ঐশ্বর্যে খান খান হয়ে গেছে চরাচরের নৈশব্দ। একসাথে প্রায় 1 লক্ষ রাত চড়া বিহঙ্গের দল যেন উড়ে গেল পশ্চিম আকাশে। নৈশব্দের দুর্গ চুরমার করে অযুত সহস্র নিশুতি ঝিঁঝির দল রব তুলল। নুপুরের ঝমঝম শব্দের সাথে সেই বিকট আওয়াজটা যেন কোনো ভয়ঙ্কর কুহেলিকা রচনা করেছে। হক সাহেব একদৃষ্টে এসব অপার্থিব ক্রিয়াকলাপ দেখে যাচ্ছেন। ঠিক এমন সময় নির্মলের ঝাঁকুনিতে তিনি ফিরে তাকালেন পাশের ঝোপে। সে জ্বলন্ত চোখ ধীরে ধীরে একটা অবয়ব নিচ্ছে, আর তার ঠিক দুপাশের কস থেকে ঝরে পড়ছে রুধির শোণিত ধারা। গুলাবদ্দিন সাহেব অবাক হয়ে দেখছেন সবকিছু। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। রক্তবসনা খুকি এক পা করে এগিয়ে চলেছে দেবীর থানের দিকে, আর তাকে অনুসরণ করে এগিয়ে আসছে একটা ভয়ালো দর্শন নিগ্রে। এতক্ষণ হক সাহেব লক্ষ্য করেননি, তবে এবার দেখলেন খুকির ডান হাতের তালুতে চকচক করছে একটা খড়গ। এই অন্ধকারেও সেই খড়গের আলোকদ্যুতি ছড়িয়ে পড়ছে সর্বত্র। এ কি? খুকিও কি করতে চলেছে? এর মধ্যে সেই ভয়ানক নিগ্রেটিও খুকির খুব কাছে চলে এসেছে। তবে কি? গুলাবদ্দিন হকের সমস্ত সংশয় দূর করে চোখেতে নিজের ডান হাতের তালুতে ধরা খড়গের এক কোপ খুকি বসিয়ে দিল নিজের গর্দানে। গুলাবদ্দিন হক সমস্ত শক্তি দিয়ে শরীর ও মনের সমস্ত ক্ষমতাকে একীভূত করেও ওকে আটকাতে উঠে দাঁড়াতে পারলেন না। হায় আল্লাহ! জ্ঞান হারানোর আগে গুলাবদ্দিন হক দেখলেন খুকির কাটা মুন্ড থেকে ফিনকি দিয়ে রক্তের স্রোত বের হয়ে আসছে, আর আর তার কাটা মুন্ডুটি সে ধরে রয়েছে তার বাম হাতের তালুতে। আর সেই রক্তকে পান করে নিজের পিপাসা মেটাচ্ছে ভীষণ কদাকার একটা নিগ্রে। চোখ বুজে এলো গুলাবদ্দিন হকের। ধীরে ধীরে চোখের সামনে পৃথিবীটা আবছা হয়ে এলো। সবকিছু স্তব্ধ হওয়ার আগে গুলাবদ্দিন সাহেবের অবচেতনে বেজে উঠল একটা কথা, যা যায় তা কি আর ফিরে আসে? 23শে জুলাই মঙ্গলবার বিকেল 3:45। টানা 16 ঘন্টা দীর্ঘ অচেতন অবস্থাকে কাটিয়ে উঠে জ্ঞান ফিরল গুলাবদ্দিন হকের। ঘোরের মধ্যে সারা রাত কেটেছে তার। আজ সকালের দিকেও কিছুটা ভুল বকছিলেন জ্বরের ঘোরে। এখন চোখের পাতা খুলে শিওরে মোহাব্বতকে দেখতে পেলেন। রুক্ষ মূর্তিতে দাঁড়িয়ে রয়েছে সে, দৃষ্টি তরল, যা শিরায় উপশিরায় একটা ভয়ের স্রোত বইয়ে দেয়। সে তার শীতল দৃষ্টি সানিয়ে অনিমেষে তাকিয়ে রয়েছে। সাবিত্রী দেবী মাথার পাশে বসে জলপট্টি দিয়ে দিচ্ছেন। আসলে চোখ খুলে মানুষ তার প্রথম দৃষ্টি নিক্ষেপ করে পায়ের দিকে, কিন্তু এবারে তা হয়নি। না হওয়ার অবশ্য একটা কারণ আছে। জলপট্টির তরল জল চুঁয়ে তার চোখ ভিজিয়ে দিচ্ছে। এমন কিছুটা শান্তি, কিছুটা অস্বস্তির মধ্যে মানুষের কৌতূহল সর্বাগ্রে স্থান দখলে সমর্থ হয়। এবারও তাই হয়েছে। সেই জলের উৎস সন্ধানেই দৃষ্টি মাথার দিকে প্রথম গেছে। গুলাবদ্দিন হক এই অ্যানালিসিসটা আপনা থেকেই করলেন এবং করে বুঝলেন তার জ্বরটা সম্পূর্ণ না কমলেও ঘোরটা কমেছে। তিনি তার যুক্তিকে ক্রমাঙ্ক অনুসারে সাজাতে পারছেন। এটি সুস্থতার লক্ষণ। এরপরই তার দৃষ্টি পড়ল পায়ের দিকে। তার পায়ের কাছে বসে আছে দীননাথ, আর ঠিক তার বাঁ পাশে তার খাটের ডান দিকে বসে ওর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে নির্মল। সে সম্ভবত খুব ভয় পেয়েছে। গুলাবদ্দিন হকের তেষ্টা পেয়েছে, অথচ মাথার সামনে কোনো গ্লাস বা জলের বোতল চোখে পড়ল না ওর। তেষ্টা মেটাতে উঠে দাঁড়াতে গিয়েও কিছু একটা বাধা পেয়ে থেমে গেলেন উনি। এ কি? তার হাত দুটো বাঁধা। গুলাবদ্দিন সাহেব দেখলেন ওর হাত পা দুটো এমনভাবে লোহার শিকল দিয়ে বাঁধা
যে উঠতে গেলে সমগ্র খাটটাকে নিয়ে ওকে উঠে দাঁড়াতে হবে, আর না হলে গায়ের সমস্ত শক্তি দিয়ে ভেঙে ফেলতে হবে খাটের এক একটা দীর্ঘ ও সমর্থ পাটাতন, যা একজন সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। স্যার, এখন কেমন বোধ করছেন? ভালো। তুমি? আমিও ভালো স্যার, বলতে পারেন দুর্দান্ত। স্যার, সার্কেল কাকে বলে জানেন? না। স্যার, আপনি রাগ করছেন। আপনাকে কি আমি বিরক্ত করছি? না, আমি বিরক্ত বোধ করছি না। বিরক্ত বোধ করলেও আজ আপনাকে টলারেট তো করতেই হবে স্যার। আজ আপনি বাঘবন্দি। তুমি কি চাইছো? আমি কিছু চাইছি না স্যার, আপনি বলুন, সার্কেল বলতে আপনি কি বোঝেন? তুমি বলো, আমি শুনছি। সার্কেল হলো কর্ম স্যার, গ্রেট কার্মা। আমরা যা করি তাই ফিরে পাই। এই দেখুন না, আপনি যেমন ফিরে পেলেন। না না, আপনি ফিরে পাননি, মানে আমি আপনাকে ফিরিয়ে দিলাম স্যার। বলো। আপনার আর আমার কার্মা একই স্যার। আপনার কর্ম গাছ পাকা, আর আমার কর্মে কখনো সখনো প্রয়োজন অনুযায়ী একটু কার্বাইড লাগে। আপনি ফলের জন্য অপেক্ষা করেন, আর আমি ফলাফলকে নিজের পায়ের তলায় রাখি। আমি দ্য গ্রেট কার্মার জন্য চাতকের মতো অপেক্ষা করি না, আমি জাস্টিস করি। অপেক্ষা ছাড়া যে জাস্টিস হয় না। সঠিক সময়ের আগে তুলে নেওয়ার ফল সঠিক সময়ে তোলা ফলকে কখনোই বিট করতে পারে না। আপনি কিচ্ছুটা জানেন না। এই দেখুন না, দেখুন আজকে কে কাকে পরাস্ত করেছে, কে কার চেয়ে বেশি বলশালী, কার কর্ম অধিক কার্যকারী, দেখুন না। হ্যাঁ, গুলাবদ্দিন সাহেব এতক্ষণ শান্ত হয়েছিলেন। তিনি ভাবছেন জেনে বুঝে উনি এদের জালে ধরা দিয়েছেন। এখন উর্ণনাগের জাল কেটে ওকে নিজেকেই বেরোতে হবে, এবং তার জন্য ওর প্রয়োজন বুদ্ধি। শক্তি দিয়ে এই জাল কেটে বেরোনো সম্ভব নয়। গুলাবদ্দিন হক ভাব দিয়ে শুরু করলেন। প্রথমেই তিনি বুঝলেন পরিধি দিয়ে কেন্দ্রকে ঘিরতে হবে, আর সেটা একমাত্র তখনই সম্ভব যখন উনি নির্মলের মনের গভীরে ঢুকতে পারবেন। নির্মল এমন একজন মানুষ যে খেলতে ভালোবাসে। সাধারণত অ্যাবনর্মাল সাইকোলজির পেশেন্টরা খেলতে খুব ভালোবাসে। এরা শত্রুকে অজগরের মতন জড়িয়ে ধরে ধীরে ধীরে শ্বাসরোধ ও পরবর্তীতে শরীরের সবকটা হাড় চূর্ণ করে শিকার করে। ধরে নেওয়া যাক এখানে গুলাবদ্দিন হক একজন শিকার। তাকে এই অজগরের হাত থেকে বাঁচতে হবে, অথবা ধরে নেওয়া যাক অজগর একটা শিকার, তাকে অজগরকে শিকার করতে হবে। পরিধি থেকে কেন্দ্রকে ঘিরতে হলে শুরু থেকে শেষ করাটা অধিক প্রয়োজন, অর্থাৎ ছোট থেকে বড়। এই ক্রমে সাজালে গুলাবদ্দিন হকের উচিত অজগরকে ট্যাকেল করা, অ্যাট্যাক করা নয়। ট্যাকেল করলে অজগর ধৈর্য হারাবে, ধৈর্য হারিয়ে সে আরো ডেসপারেট হয়ে উঠবে, আর এখানেই সে ভুলটা করবে। মনের মধ্যে ইতিমধ্যেই একটা খেলা শুরু হয়ে গেছে, মানসিক খেলা, শেয়ানে শেয়ানে টক্কর। নির্মল। জি স্যার। আচার্য মশাইকে মারলে কেন? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। আপনাকে আমি যতটা ধূর্ত ভাবতাম আপনি ঠিক ততটাও নন। আপনি তো দেখছি ডাহা ফেল করেছেন স্যার। Do not celebrate so early, my dear. Do not celebrate so early. নির্মলের চোখে মুখে এতক্ষণ একটা হাসি খেলা করছিল, এখন সে হাসিটা পাল্টে গিয়ে কপালে একটা চওড়া ভাঁজ পড়েছে বলে মনে হলো। সে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হক সাহেবের দিকে। যদিও এটা আমার হাইপোথিসিস, তবুও দেখো তো কিছুটা মিলছে কিনা। গুলাবদ্দিন হক শুরু করলেন। দিল্লি থেকে ফিরে এসে তুমি আমার বাড়িতে উঠলে। সেদিন আকাশে ঘন ঘোর বর্ষা। বৃষ্টি বিষয়টা এখানে উল্লেখ করছি কারণ বৃষ্টি বিষয়টা এখানে রোল প্লে করেছে একটা। বৃষ্টির রাতে মানুষকে বিভ্রান্ত করা সহজ, এমনকি সাইকোলজির দুনিয়ার সাথে যেসব মার্ডারগুলো লিঙ্কড সেখানেও বৃষ্টির একটা মানসিক এফেক্ট থাকে।
বৃষ্টির রাতে মানুষকে যেমন বিভ্রান্ত করা সহজ, তেমনি বৃষ্টির রাতে মার্ডার ওয়েপন বা খুনের ট্রেস মিটিয়ে দেওয়া অপেক্ষাকৃত অনেক সহজ। তুমি এই দুটো বিষয়কে খুবই সযত্নে এক সূত্রে গেঁথেছিলে। এক্ষেত্রে তোমার তারিফ না করে পারছি না, সে কথায় পরে ফিরছি। নির্মল ও ঘরের সকলেই খুব মন দিয়ে গুলাবদ্দিন হকের কথা শুনছেন। তাদের সকলের দৃষ্টি নিবদ্ধ। তো সেই মতো তোমার কথায় বিভ্রান্ত হয়ে সেদিনই বিকেলের ট্রেনে তোমার সাথে বেরিয়ে পড়লাম নকশিকাঁথার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার উদ্দেশ্য একটা ঘটনা। আর তুমি খুব বুঝে শুনে একটা গল্প বাঁধলে। গল্পের মূল চরিত্র হিসাবে বেছে নিলে বছর 15-র মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে। ছেলেটির সাথেই দুটো বিষয় স্বাভাবিকভাবেই তোমার সাজানো অক্ষরেখার মধ্যে চলে এলো। একটি হলো তার মা ও আরেকটি তার বাবা। মা জীবিত কিন্তু বাবা মৃত, কিন্তু তার মৃত্যুর কারণ অজানা, অজ্ঞাত। কি ঠিক পথে এগোচ্ছি তো নির্মল? যদিও পুরোটাই আমার হাইপোথিসিস নয়, প্রমাণ এখানে অনুমানকে পুক্ত করেছে। নির্মল এক দৃষ্টে তাকিয়ে আছে গুলাবদ্দিন হকের দিকে। হ্যাঁ বা না কিছুই বলল না সে। গুলাবদ্দিন হক আবার বলে চললেন, শুধু তাই নয়, পাশাপাশি আমার বিভ্রান্তিকে আরো গভীরভাবে আমার মনে জায়গা করে দিতে বিবিসি ও মরফির গল্পটা ভাবলে, যাতে মানসিকভাবে আমাকে একটা সমান্তরাল কোর্সে আনা যায়। এর ফলে যেটা হলো, আমি তোমার তৈরি করা কাল্পনিক দুনিয়ায় হাঁটতে লাগলাম। আর এটাই ছিল তোমার অভিপ্রায়। তোমার সাজানো পথে আমাকে চলতে হবে, সে পথ যেমনই হোক। তো এবার প্রশ্ন হলো, ছেলেটির ভূমিকা কি, তার সমস্যাটাই বাকি। তোমার তৈরি পৃথিবীতে সে একটা পাগল। তুমি বারবার এই তত্ত্বটাই আমাকে প্রমাণ করতে চেয়েছো, সেই একই কারণে তোমার সাজানো পথে আমাকে হাঁটতে হবে বলে। কিন্তু পাশাপাশি একটা মিথ তুমি দাঁড় করিয়ে দিলে। আবারও তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না নির্মল। ট্রেমেন্ডাস আইডিয়া। মিথটা কি? রাত হলে ছেলেটির শরীরে একটা বিশেষ ধরনের পরিবর্তন আসে। মুদ্রা কথা, সে নাকি নেকড়েতে পরিণত হয়। এটাকে পুরোপুরি মিথ বলা যায় না। কেন, তার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। এই বলে গুলাবদ্দিন হক একটু থামলেন। তার প্রচন্ড তৃষ্ণা লেগেছে। নির্মল নিজের হাতে ওকে জল এগিয়ে দিল। গুলাবদ্দিন হক নির্মলের বাড়িয়ে দেওয়া জল নিলেন না, তার বদলে সাবিত্রী দেবীর দিকে একবার তাকালেন। নির্মল ইশারায় সাবিত্রী দেবীকে এক গ্লাস জল এনে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। সেই জল প্রায় এক নিঃশ্বাসে শেষ করে সামনের কাঠের ছোট্ট টেবিলে গ্লাসটিকে রেখে আবার তার কথায় ফিরলেন। এতক্ষণ আমি সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এবার চাল গুটিয়ে আনার পালা। নির্মল, জি? আমি তোমার বাবাকে বিপদের মুখে ঠেলে দিইনি। তোমার বাবা নিজেই নিজেকে বিপদের মুখে নিক্ষেপ করেছিলেন। নির্মলকে দেখে বোঝা যাচ্ছে সে জোরালো একটা ধাক্কা খেয়েছে। গুলাবদ্দিন হক মনে মনে ভাবলেন, তার পদ্ধতিতে কোনো সমস্যা নেই, একদম ঠিক রাস্তা ধরেই এগোনো গেছে। নির্মলের দুর্বল জায়গায় আঘাত করা হচ্ছে। অ্যাকেলের সময় শেষ। এবার অ্যাটাকের মাধ্যমে ধসে পড়া অবচেতনকে একের পর এক ধাক্কা দিয়ে যেতে হবে, কিন্তু সেটা করতে হবে খুব স্থির মস্তিষ্কে। তোমার বাবার পদের প্রতি আমার কোনো দিন কোনো লোভ ছিল না। আমি ওর সহকারী হিসাবেই থাকতে চেয়েছিলাম। কিন্তু ওর সত্যি জেনে ফেলায় উনি আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। আমি এটা মেনে নিতে পারতাম, কিন্তু যেটা মানতে পারিনি সেটা হলো নিজের শিক্ষাগুরুর আসনে বসিয়ে রাখা একটা মানুষকে দিনের পর দিন অসৎ কর্মে লিপ্ত হতে দেখাটাকে। তুমিও সেই একই পথে হাঁটলে নির্মল, সেই একই পথে। অনিত দূরেই বসে আছে নির্মল, তার চোখে জল। কিন্তু এই জল অভিমানের দ্রবীভূত আবেগ না, এই জল দেশ ও আক্ষেপের। গুলাবদ্দিন হক বলে চললেন, IIMHN এর ফাউন্ডার শ্রীমান গোখলে সাহেবকে এ বিষয়ে জানাতে আমি বাধ্য হয়েছিলাম।
আমার কিছু করার ছিল না নির্মল। আমার হাত পা বাঁধা ছিল। গুলাবদ্দিন হক দেখলেন নির্মলের শরীরের রং ক্রমশই পাল্টে যাচ্ছে। তারপর নিজেকে সংবরণ করে বলল নির্মল, তারপর আর কি, আমার অনুরোধে গোখলে সাহেব তোমার বাবা অর্থাৎ অরিন সান্যালকে জেল হেফাজতের হাত থেকে মুক্তি দিলেন। পরে শুনেছিলাম নিজের হাতের শিরা কেটে উনি আত্মহত্যা করেছিলেন। এই অধ্যায়টা আমার জানা স্যার, এটা আমি জানতে চাইছি না, আপনার সমাধান পর্বটা শুনতে চাইছি। হ্যাঁ, এখানে আসার পরের দিন রাবড়ির প্লাস্টিক বক্সে তোমাকে আমি একটা চিঠি দিয়েছিলাম, মনে আছে? সেখানে আমি উল্লেখ করেছিলাম ছিন্নমস্তার থানে যাচ্ছি, খবর নিলে বলবে বর্ধমান এসেছি ইনভেস্টিগেশনে, রাতে মামাতো বোনের বাড়িতে উঠব। তোমাকে এখানে একটা কথা বলা প্রয়োজন। আমি সত্যিই সে রাতে বর্ধমান গিয়েছিলাম, তবে মামাতো বোনের বাড়িতে নয়, পুরনো এক বন্ধুর বাড়ি, থানার বড়বাবু প্রসাদ সমাদ্দার। ছিন্নমস্তার থানে সারা রাত কাটানোর মতো কিছু ছিল না, কারণ ততক্ষণে আমি আমার অপোনেন্টকে টার্গেট করে ফেলেছি। যদিও মন্দিরটা ঘুরে দেখার একটা বিশেষ প্রয়োজন আমার ছিল, অত রাতে গাড়ি কোথায় পাবো ভাবছি। ঠিক এই সময় বংশীধর চাওলার কাছে এক কাপ চা খেতে গিয়ে দেখলাম তার আলকাতরা মাখানো টিনের ওপর ছোট্ট হলুদ পাওয়ারের ডোমের আলো ফ্যাকাশে হয়ে পড়ছে। তার উপরেই একটা নম্বর, বড় বড় হাতে আঁকা অক্ষরে একটা হেডিং, কৃষ্ণ বলো সঙ্গে চলো। তার নিচে একটা নাম, জয়দেব অটো সার্ভিসেস। বংশীধরকে জিজ্ঞাসা করলাম অটোটা এখন পাওয়া যাবে কিনা। এমনিতেও আগের দিন বৃষ্টির দৌলতে কাদা চপচপে হয়ে আছে রাস্তার মোড়াম, তার উপর এত রাত। বংশী না করতে করতে অবশেষে মোটা বকশিসের বিনিময়ে স্টেশনে যেতে রাজি হয়। হাত ঘড়িটায় দেখলাম রাত 10টা। বংশীকে জিজ্ঞাসা করে বুঝলাম বর্ধমান পৌঁছতে প্রায় 11টা বেজে যাবে, বা তারও খানিক বেশি। 11:10 সেখানে পৌঁছলাম। স্টেশনের একদম গা চেপে গুরুদ্বারের ঠিক বাম পাশের গলিতে সমাদ্দারের বাড়ি। সন্ধ্যাতে ওকে ফোন করে অরিন সান্যালের রেকর্ডসটা চেক করতে বলি। যা দেখলাম তাতে আমার চমক ভাঙল। এটুকু বলে গুলাবদ্দিন হক ঘরের পরিবেশটা একটু মেপে নিলেন। এই পার্থিব জগতে সমস্ত দুশ্চিন্তা কৌতূহল যেন এই ঘরের টাইম লুপে আটকা পড়েছে। সন্ধ্যায় যখন বাড়ি থেকে বের হওয়ার উপক্রম করি তখন আমার মনে যুক্তির পাহাড়, বুঝলে, এবং সেই সমস্ত যুক্তি আবর্তিত হচ্ছে মানসিকভাবে অসুস্থ একটি বছর 15 ছেলেকে ঘিরে। সে উদ্দেশ্যেই আমার ডেস্টিনেশন সেট করি ছিন্নমস্তার থান। কিন্তু আমার সমস্ত ইকুয়েশন গোলমাল হয়ে যায় সদর থেকে বেরোনোর পথে। বোগেনভেলিয়ার আচ্ছাদনে আচ্ছাদিত একটা পুরনো পাথরের ফলকের ওপর চোখ পড়ে আমার। সেখানে খুব অস্পষ্টভাবে ফুটে উঠেছে একটা নাম, হরিণ মহল। বিরাট বড় একটা খটকা লাগে। যুক্তি বুদ্ধি দিয়ে অনেকবার বিষয়টাকে নেহাত সমাপতন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষমেশ কি যেন একটা ইনটুইশনের জোরে সমাদ্দারকে ফোন ঘোরায়। সমাদ্দার করিত কর্মা লোক। দীর্ঘ পুলিশি জীবনে সে অনেক বাঘ বলদকে এক ঘাটে জল খাইয়েছে। কাজটা হয়ে যাবে বলে সে আশ্বস্ত করে। তারপর ছিন্নমস্তার থানে যাই এবং লতা গুল্মের পাশেই একটা গাছের দিকে আমার চোখ পড়ে। পর্যবেক্ষণ শক্তি যে কতটা কাজে সে রাতের সাফল্য সেটা আমার মনকে বারবার মনে পড়াবে, বুঝলে। নির্মল, কি গো নির্মল, কি হলো? নির্মলের চোখ স্থির, তার মনোবল পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া গেছে। কলের পুতুলের মতো সে তার চোখটুকুকে কেবল নাড়াতে পারল। দীননাথ বাবুর অনুপস্থিতিতে আমি তোমাকে নিয়ে ওর স্টাডিতে ঢুকি। তোমার নিশ্চয়ই মনে পড়ছে
আদতে সে স্টাডি আর সংগ্রহ তো তোমারই। তোমায় দরজার বাইরে পাহারায় রাখা যেমন আমার মস্তিষ্ক প্রসূত, ঠিক তেমনি তোমার দেখানো পথেই যে আমি কাজ করছি সেটা বোঝানোর জন্য লাইব্রেরি ঘরে তোমাকে সাথে নেওয়াটা খুব প্রয়োজন ছিল। লাইব্রেরি ঘরে পৌঁছানোর উদ্দেশ্য বা এক্সপিডিশন সম্পূর্ণ সফল হয়েছে তোমারই বদন্যতায়, মাই ডিয়ার। এখানে তুমি একটা ছোট্ট ভুল করেছিলে। তোমার বা তোমার বাবা মার সাথে রিলেটেড সবকিছুই তুমি সরিয়ে দিয়েছিলে এবং মনে মনে নিজেকে জয়ী ঘোষণা করেছিলে। এটাই তোমার ভুল। তুমি এমনিতে জিনিয়াস নির্মল, কিন্তু প্রতিটা জিনিয়াসই জীবনের দৌড়ে ফার্স্ট বয় নয়। সাইকোলজির খেলায় প্রথম হওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটি হলো পর্যবেক্ষণ শক্তি। তুমি মণিমুক্তা লোকালে কিন্তু ছাই ফেলে রাখলে। ছোট্টবেলার একটা মুখে মুখে ছড়া আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ওই মিনিট 10 এক্সপিডিশনে সর্বপ্রথম যে বইটির দিকে আমার চোখ যায় সেটি হলো গাছ গাছালির আত্মকথা। এই বইটি খুঁজতে গিয়ে আমি প্রথম যেটা পাই, এই বইটি অধ্যাপক বরেন মিত্রর লেখা। দীননাথকে এমন বিজাতীয় বোগেনভিলিয়ার প্রসঙ্গে প্রচন্ড কৌতূহল দেখাতে সেই বইটির ব্যাপারে বলে। এটা নেহাত একটা সমাপতন বা বলতে পারো এ বিষয়ে আমি কিছুটা ভাগ্যের সঙ্গ পেয়েছি। সে যুগের লিমিটেড এডিশন। সেখানে বরেন মিত্র খুব সহজ ভাষায় লিখছেন, আমার প্রিয় অনুজ অরিন ও তার সদ্যজাত ছোট্ট নির্মলকে অনেক বড় হও বাবা। লেখাটি বরেন মিত্র লিখেছিলেন তার প্রিয় বন্ধু অরিন সান্যাল ও তোমার উদ্দেশ্যে। এই তথ্যটির জন্য আমি আবারও সমাদদারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। এই অংশটা তোমার বাদ চলে গেছে নির্মল। এটার একটা সাইকোলজিক্যাল কারণও ব্যাখ্যা করা যেতে পারে। আসলে অধৈর্য মানুষেরা সাধারণত ইন্ট্রোডাকশনের অংশ বাদ দিয়ে তাদের প্রয়োজনীয় অংশটুকু নিয়ে চর্চা করে, আর সেখানে তোমার হাতে তো সত্যি সময়ের অভাব ছিল। কি বলো নির্মল? এবারও নির্মলের মুখ দিয়ে একটি শব্দও বেরোলো না। সে হতভম্বের মতো বসে বসে গুলাউদ্দিন হকের এক্সপ্লেনেশন শুনছে। দোতরার বীজ, শিকড় ও ফলের মিশ্রণে এক ধরনের ভয়ঙ্কর বিষাক্ত ড্রাগ তৈরি হয়, যার নাম ট্রপেন অ্যালকালয়েড। বিজ্ঞানীরা একে ডেভিল ট্রাম্পেটস নামে উল্লেখ করেন। তবে মাত্রায় সীমিতভাবে থাকলে এই ড্রাগকে নানা রকম ভাবে ইউজ করা যায়। আমার বিশ্বাস তুমি এতদিন ধরে এই ড্রাগের উপরই নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলে। আসলে তুমি এটা খুব ভালো করেই জানো, ট্রপেন অ্যালকয়েডকে কাজে লাগিয়ে মানুষের অবচেতনকে প্রভাবিত করে কৃত্রিমভাবে মানুষকে হ্যালুসিনেট করা যায়। তোমার সেই এক্সপেরিমেন্টের বলি হয়েছেন আচার্য মশাই। ছিন্নমস্তার থানে ছিন্নমস্তার যে নিত্য সেবা হয় তার কোষাকুষিতে চান জলের সাথে তাকে তুমি প্রতিদিন একটু একটু করে ট্রপেন অ্যালকালয়েড দিয়ে গেছো, এবং ধীরে ধীরে তুমি যখন বুঝলে যে কাজ হতে শুরু করেছে তখন তুমি দাগিয়া আসামি মোহাম্মদকে দিয়ে ড্রাগের ডোজটা একটু করে বাড়াতে থাকলে, এমনকি নিজের ভাইয়ের মেয়েকে অব্দি কাজে লাগালে। দীননাথ মুখুজ্জে তো তোমারই খুঁড়তো ভাই, তাই না? এবারে সকলে যেন একসাথে ভিড়মি খেল। দীননাথের মুখে রানী, তবে মোহাব্বত দাগি আসামি। আগেও সে বহুবার জেল খেটেছে। তার চোখে ভয়ের পরিবর্তে ক্রোধ ফুটে উঠল। তার চোখ আগুনের মতো লাল। কি ঠিক বলছি তো নির্মল? কি জানো তো মাই ডিয়ার, এত কথা যে বললাম এত কিছুর প্রমাণ হয়তো আমার কাছে নেই, তবে যেটুকু আছে সেটা নেহাত কমও নয়। আর বাকি অনুমানকে প্রমাণ করার জন্য পুলিশ তো আছেই। আমি তো আর গোয়েন্দা নই। রিসার্চ ইনস্টিটিউটের সামান্য একজন রিটায়ার্ড মনোবিদ। মনোবিশ্লেষণ করাই আমার কাজ। যাই হোক, চেষ্টা করি। সব হিসেব একের পর এক মিলে গেলেও দুটো হিসেব কিছুতেই মেলাতে পারছিলাম না। হ্যাঁ, প্রথমত ছেলেটির এই নিদারুণ অস্বাভাবিকতার কারণ, আর দ্বিতীয়টি হল
আচার্য মশাইয়ের ওপর খামোখা তুমি ড্রাগ পরীক্ষা নিরীক্ষা চালাতে গেল কেন? এই প্রশ্নটা করতে গিয়ে একটা বিষয়কে আমি মেলাতে পারছিলাম না। সেটি হলো এই দুটির মধ্যে রিলেশন কি। এইটা নির্ণয় করতে আমার একটু সময় লেগে গিয়েছিল। তবে এখন একটা হাইপোথিসিস আমার কাছে আছে, বলি নির্মল? জি শুনি। এই বিষয় দুটোকে নিয়ে ভেবে যখন আমার মাথা খারাপের অবস্থা, ঠিক সেই সময় লুথারের মাইন্ডোগ্রাফি থেকে একটা তত্ত্ব আমার মাথায় আসে। লুথার লিখছেন, আমাদের মনের মধ্যে এমন কিছু দরজা আছে যা অতিরিক্ত ভয়ের মধ্যে দিয়ে গেলে খুলে যায়। আমরা অতিরিক্ত ভয় পেলে সেই দরজার মধ্যে প্রবেশ করি এবং সেই দরজা আমাদের অন্য এক দুনিয়ায় পৌঁছে দেয়। এই দুনিয়া নিছক একটা কল্পনার দুনিয়া হলেও এই কল্পনার ধরন মানুষের স্বাভাবিক কল্পনার থেকে অনেক বেশি শক্তিশালী। মানুষের মনের অবচেতনে অবস্থিত এই দরজাকে বলে ক্রিস্টাল ডোর বা স্ফটিক দ্বার, বুঝলে? লুথার আরো লিখেছেন, এই ভয়ের পরিমাণ এতটাই বেশি হতে হবে যেন ইচ্ছা করলেই সেই কল্পনাকে ভাঙা না যেতে পারে। আমেরিকার কলোরাডোর পশ্চিম প্রান্তে ছোট্ট একটি প্রদেশে লুইস নামের একটি ছেলে ছিল। সেই ছেলেটিকে একটি পাগল ডাক্তার কিডন্যাপ করেন এবং দীর্ঘ 2 মাস ধরে একটি ঘরের মধ্যে অজস্র বিষহীন সাপেদের মাঝে তাকে আটকে রাখেন। খাদ্য ও জল তাকে নিয়মিত সরবরাহ করা হতো। 2 মাস পর যখন ছেলেটিকে বের করে আনা হয়, তখন তার আচার আচরণ বদলে গেছে। সে হাসি মুখে তাকিয়ে থাকে, পিটপিট করে চেয়ে থাকে, সামাজিকতা থেকে দূরে। লুথার দাবি করেছেন ছেলেটির মানসিক পরিস্থিতি নিয়ে অনেক সাইকো অ্যানালিসিস করা হয়, এমনকি তাকে নানাভাবে পরীক্ষা করেও তার সম্বন্ধে কোনো ত্রুটি বের করা যায়নি। সুতরাং তাকে পাগল বলা যায় না, অথচ ছেলেটি প্রায়ই যেন চোখের মনি উল্টে দিয়ে কার সাথে কথা বলতো। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে সে এক ভিন্ন প্রদেশকে ব্যাখ্যা করে, যেখানে গাছের পাতার রং, পৃথিবীর রং, এমনকি মানুষদের দেখতেও আলাদা। গাছেরা সেখানে চলে ফিরে বেড়ায়। এ তত্ত্ব বিষয়ে যদিও লুথার কিছু দাবি করছেন না, তবে এটার ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলছেন প্রকৃতি রহস্যময়। প্রকৃতির রহস্যকে মিথ্যা বলার সাহস মানুষের নেই, তাই কোনো তত্ত্বকেই আলটিমেট বলা যায় না। সেজন্যই একরকম ভাবে আমার যুক্তিটিকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তোমার তো এই অংশটা পড়া, তাই না নির্মল? যারা ফুটবল ম্যাচ দেখেছে তারা জানে, দুটো দলই যখন গোল শূন্য তখন দুটো দলের মাঝে যে পরিমাণ ফাইটিং স্পিরিট দেখা যায়, একটি দল 3টি বা 4টি গোলে এগিয়ে থাকলে বাকি দলটি মনোশক্তির অভাবেই বাকি গোলগুলো ফ্রিতে হজম করে। নির্বলের মনোবল সম্পূর্ণ নিঃশেষিত হলো গুলাবদ্দিন হকের এই কথাটি শেষ হওয়ার সাথে সাথে। সে ডুকরে কেঁদে উঠল। না, এ কান্না ঘেন্নার কান্না নয়, এ কান্না মানুষের সহজাত আবেগ, যে আবেগ রাগে, শোকে, তাপে ফুটে ওঠে, যে আবেগকে কোনো ভগবান বা শয়তান নিয়ন্ত্রণ করতে পারেন না। এই আবেগ সেই নিটোল নিখাদ আবেগ। গুলাবদ্দিন হক চুপ করে শুয়ে আছেন, তার হাত পা ক্রুশবিদ্ধ জেসাসের মতো বাঁধা। তবু তার মনকে এতগুলো শক্তিশালী মানুষ ও তাদের দলগত প্রচেষ্টার পরও বেঁধে রাখা যায়নি। গুলাবদ্দিন হক এবার নিজেই নিজের বীরত্বে অবাক হলেন। না, বয়স বুড়ো হলেও মনের জোর সেই একরকমই রয়ে গেছে তার। সেই ক্ষমতা এখনো কেউ কেড়ে নিতে পারেনি। কান্না পর্ব শেষ হলে নির্মল বলতে শুরু করলো, আমার বাবা হাতের শিরা কেটে যখন আত্মহত্যা করেন তখন আমার বয়স 21। কলেজের ফাইনাল ইয়ার চলছে, রামমোহন রায় কলেজের থেকে সাইকোলজি অনার্স। জানেন স্যার, আমার বাবার মতো মানুষ এই দুনিয়ায় একটাও দেখিনি। ওর মতো বিনীত শিক্ষক। হঠাৎ
একদিন মানুষটার মাথায় কি যেন একটা হলো, কেমন সব সময় চুপ করে থাকতেন। যে বাবা আমাকে আজ অবধি কখনো গায়ে হাত দেননি, সেই বাবাই আমাকে দেখলেই যেন জ্বলে পুড়ে উঠতেন। এইসব মানসিক টালমাটালের মাঝে টেস্টের রেজাল্টটা খারাপ হয়ে গেল। খারাপই নয়, একটা পেপারে ব্যাক পেলাম রীতিমতো। সেদিন আমার প্রিয় ক্রিকেট ব্যাটটা দিয়ে বাবা আমাকে বেধড়ক মারলেন। 3 দিন হসপিটালে ছিলাম। রীতিমতন রক্ত দিয়ে আমাকে উদ্ধার করেন আমার এক খুড়তুতো দাদা দীননাথ। বাবা কিন্তু সেখানেও অনুপস্থিত থাকলেন। ফাইনাল পরীক্ষার ঠিক 2 দিন আগে রাসবিহারী মোড়ের বাড়ির 3 তলার ঘরে বাবার মৃতদেহটা উদ্ধার করলাম। রক্তে গোটা ঘর ভেসে যাচ্ছে, এবং আমি এতই দুর্ভাগা যে সে দৃশ্য আমাকেই প্রথম দেখতে হলো। একটা দীর্ঘ বিরতি, নিঃশ্বাসের আওয়াজ ছাড়া ঘরের সবকিছু আগের মতো স্তব্ধ। জানেন স্যার, এরপর থেকে প্রতিদিন মাকে দেখতাম কার সাথে যেন কথা বলে বিড়বিড় করে, আর মাঝে মধ্যেই নিজের মনে আওড়ায়, একটুখানি রসো, এবার আমি চলে যাব। তেমনটাই হলো একদিন। মাও চলে গেল কাউকে কিছু না জানিয়ে। কোথায় যে গেল কেউ জানে না। শেষ জীবনে মা পাগল হয়ে গিয়েছিলেন। বাবার সাথে কথা বলতেন বিড়বিড় করে, কিন্তু মায়ের কথাটা আমাকে ভাবালো। জানেন স্যার, খোঁজ খবর নিয়ে জানলাম আপনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। তার এই হাল, এই অসম্মান, আমার মা এই সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি মনে মনে দুটো বিষয়কে বুনতে লাগলাম। এক এবং অদ্বিতীয় কর্তব্য আপনাকে শাস্তি দেওয়া, এমন হাল করা যেন নরক যন্ত্রণা কাকে বলে তা আপনাকে বুঝিয়ে দেওয়া যায়। এবং 2, বাবার পুরনো পদ্ধতিতেই বাবার সাথে কানেকশন বা যোগসূত্র স্থাপন করা। গুলাবদ্দিন হক মরার মতো শুয়ে আছেন, কিন্তু তার মস্তিষ্ক একদম সজাগ। তিনি গভীর মনোযোগ দিয়ে শুনছেন। তার মুখে জয়ের হাসি। বাবা সুস্থ সবল মানুষকে ল্যাবে এনে ল্যাব টেস্টিং করতেন, এবং প্রচণ্ড ভয়ের একটা থেরাপির মধ্যে দিয়ে ওদের মনের ক্রিস্টাল ডোর খুলে দেওয়ার চেষ্টা করতেন। আমিও সেই চেষ্টাই শুরু করলাম, তবে ল্যাবে না। বাবা যে ভুল করেছিলেন আমি সেই ভুল করলাম না। দাদুর কাছ থেকে প্রাপ্ত ওই পৈতৃক ভিটাকে আমি আমার রিসার্চ সেন্টারে বদলে ফেললাম। সঙ্গে নিলাম জেল ফেরত আসামি মোহাব্বতকে, আর সাথে নিলাম আমার অসময়ের সঙ্গী আমার খুড়তুতো দাদা দীননাথকে। দীননাথকে প্রথম থেকেই এই বাড়িটাতে আমি থাকতে দেই। এই দীর্ঘ 18টা বছর ধরে আমি অপেক্ষা করেছি স্যার। প্রতিটা দিন আমি আপনার সুস্থতা কামনা করেছি, শুধুমাত্র নিজের হাতে আপনাকে নরক যন্ত্রণা দেব বলে। আর আজ দেখুন, আপনি আমার সামনে। সামান্য নড়বার অবধি ক্ষমতা নেই, অথচ বুদ্ধির খেলায় আপনি আমাকে মাত দিয়ে দিলেন। মনের যুদ্ধে আপনি আবার জিতে গেলেন, এবারও আমি হেরে গেলাম। গুলাবদ্দিন হক সামান্য হাসলেন। স্যার, বলো। আমি বহু চেষ্টা করছি স্যার। মা যা বলেছিল সব মিথ্যা। বাবার কাছে ফিরে যাওয়া যায় না। শুধুমাত্র এই একটা এক্সপেরিমেন্টের জন্য আমি অনেক মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছি স্যার। একজনকে নিজের হাতে হত্যা করেছি স্যার। আমি ভেবেছিলাম ক্রিস্টাল ডোরের পরীক্ষা সফল হলে অবচেতনে আমি বাবার সাথে একটা কানেকশন তৈরি করব। সেটা অপূর্ণ থেকে গেল স্যার। আমি হেরে গেলাম।
কথা শেষ হতে না হতেই হঠাৎ এক বিকট চিৎকার করে মোহাম্মদকে ছুরি হাতে এগিয়ে আসতে দেখলে হক সাহেব। কিন্তু হঠাৎই সবকিছুকে অবাক করে দিয়ে লাল চেলি পরা একটা বছর 15-র মেয়ে কোথা থেকে যেন দা হাতে বেরিয়ে এলো এবং তৎক্ষণাৎ আকাশ পাতাল কাঁপিয়ে একটা চোট লাগলো মোহাম্মদের ছুরি ধরে থাকা হাতে। কান ফাটা চিৎকার করে মোহাম্মদ মাটিতে পড়ে গেল। তার কাটা হাতটা পড়ে রয়েছে মাটির মেঝের ওপর। দু একবার নড়ে চিরকালের মতো থেমে গেল সেই হাত। লাল চেলি পরিহিত খুকিকে আজ বড্ড অচেনা লাগছে হক সাহেবের। দার গায়ে লেগে রয়েছে মানুষের রক্ত, আর সে রক্তে কিছুটা ছিটকে এসে পড়েছে খুকির মুখে। গোলাপদিন হক ভাবলেন, এ কি সেই খুকি? আচমকে তার শরীর যেন কেঁপে উঠল। আকাশ বাতাস বিদীর্ণ করে কোথাও যেন একটা শাঁখ বেজে উঠল, আর তার সাথেই সমবেত স্বরে উলুধ্বনি। হক সাহেবের মনে হলো, যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। বাইরে দুগাড়ি পুলিশ এসেছে। হক সাহেব আগের রাতেই সব ঠিক করে এসেছিলেন। যদিও তিনি পুলিশের ঝক্কি চাননি, তবুও সমাদদার এরকম দুজন খুনিকে বাইরে ছেড়ে রাখতে নারাজ। বাইরের আকাশেও একটা উদাসীন ভাব। সন্ধ্যার পাখিরা ওদের গন্তব্যে ফিরে যাচ্ছে। সমাদদার পাশ থেকে বললেন, জিপে ওঠো, কেস ফাইল করতে হবে তো। আস্তে আস্তে ওরা ঠিক করে ফেললেন খুকির ব্যাপারটা ওরা চেপে যাবেন। অপরাধী সে নয়, সে দেবী। সে অপরাধ দমন করে। সমাদদার বললেন, ছেলেটির বিষয়টা নিয়ে কিছু ভাবলে? ছেলেটির চিকিৎসার ভার IIMSN নেবে। সাবিত্রী দেবীর একটি কাজ বরং তোমরা জোগাড় করে দাও। ভদ্রবাড়ির মেয়ে, অভাবের তাড়নায়। বেশ, তাই হবে। তবে ছেলেটির দাঁতের কি কেস? ও কিছু না, ওটাও একটা মিথ। জেনেটিক্যাল ফল্ট থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু না। আমার এক ক্লাসমেট ছিল, তার দাঁত দুটো এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। 15-16 এই আন্ডার টিনেজে শরীরের নানা ধরনের গ্রোথ দেখা যায়। এই বলে হক সাহেব সমাদদারের হাতটি নিজের মাথার পিছনে রাখলেন। সেখানে একটা গোল ঢিবির মতো উঁচু অংশ এক্সেপশনের বার্তা বহন করছে। বুঝলাম, কিন্তু রোজ রাতে গায়েব হয়ে যাওয়া? নির্মলের প্রাথমিক কথাটাই ছেলেটির ব্যাপারে সত্যি। ওর মানসিক সমস্যা দেখা দিয়েছে। ক্রিস্টাল ডোর কনসেপ্টকে ফলো করতে গিয়ে প্রথমে আচার্য মশাই ও পরে তার ছেলেকে এক্সপেরিমেন্টের অংশ বানিয়ে ফেলে নির্মল। এতদিন ধরে জোগাড় করা তথ্য একে একে প্রয়োগ করা শুরু করে। আমার সাথে আমার চাকরি জীবনের শেষ অংশের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করে সেই থেকেই কাছাকাছি আসে। আমার মনস্তত্ত্বকে বুঝতে এটা ওকে খুব হেল্প করেছিল, কিন্তু শেষটা একটু অধৈর্য হয়ে পড়েছিল। কথায় আছে না, অপেক্ষার শেষ মুহূর্ত হয় বড় বেদনার আর বেশ কিছুটা অস্বস্তির। জানো সমাদদার, নিয়ম করে এই ছেলেটিকে ধুতুরার রস খাওয়াতো যাতে ওর মধ্যে একটা ভয়কে ঢুকিয়ে দেওয়া যায়। ছিন্নমস্তার মন্দিরে আমি যে নেকড়েটাকে দেখি, সেও আদতে নেকড়ে নয়, আর আমিও আদতে হ্যালোসিনেট করেছিলাম। আমার খাবারের মধ্যে সাবিত্রী দেবীকে দিয়ে অল্প অল্প করে ট্রপেন অ্যালকালয়েড দেওয়া শুরু করে, বুঝলে? সামান্য পরিমাণ ধুতুরার রস শরীর ও মনের যে কি পরিমাণ ক্ষতি সাধন করতে পারে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই সমাদদার, কোনো ধারণা নেই। সমাদদার বুঝেছেন এই ভঙ্গিতে তার মাথা সামান্য উপর নিচে দোলালেন। কিন্তু নির্মলকে নিয়ে কি বলবে? নির্মলকে নিয়ে কিছু বলবো না। ও এক ধরনের অবসেশনে ভুগছিল। অবসেশনটা ওর বাবাকে নিয়ে। চোখের সামনে ভুল দেখেও সেই ভুলটাকে ও যুক্তি দিয়ে ঠিক বলে সাজিয়ে নিচ্ছিল। সাধারণত ওসিডি রোগীরা এই ধরনের পজিটিভ থট ক্রিয়েট করতে পারে, তবে নির্মল যে সে রোগী নয়। যেহেতু ও নিজেই মনোবিদ্যার ওপর মহরত হাসিল করেছে, সেহেতু ওর চিন্তা ভাবনা আর 5টা রোগীর থেকে আলাদা। ও প্রচন্ড বুদ্ধিমান ও ধূর্ত, যদিও এখন ওর ধূর্তামির আর কোনো কাজ নেই। ও
ওকে আমি ওর মতো করেই পরাস্ত করেছি। তবে ছেলেটির ব্যাপারে যদি জানতে চাও, ছেলেটির মানসিক বিকৃতির এক ধরনের এক্সপ্ল্যানেশন আছে। তবে সে কথা আজ আর ভালো লাগছে না। দেখো না বৃষ্টি ভেজা মাঠের মাঝে ওটা কার ঘর? সমাদ্দার রুক্ষ প্রকৃতির মানুষ। পুলিশি চাকরিতে চোরদের নিয়ে ঘষা মাজা করতে করতে এমনিতেই রুক্ষ হয়ে যেতে হয়। তবুও সমাদ্দার তাকালেন। তিনি বললেন, এ তো মনসুর মিয়ার ঘর, জমির মাঝে ঘর বেঁধে আছে। গুলাবদ্দিন হক অবাক হয়ে তাকিয়ে রইলেন সেদিকে। কি যেন একটা মিষ্টি সুর ভেসে আসছে সেখান থেকে। বৃষ্টির শব্দ সেই শব্দকে আরো মায়াবী করে তুলেছে। মনসুর মিয়া গাইছেন, আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে। ও ভাই এক মন যার সেই যেতে পারে। আবার তুই মনে হলে পড়বি ফাঁদে, আবার তুই মনে হলে পড়বি ফাঁদে। খ্যাপারে আবার তুই মনে হলে পড়বি ফাঁদে। ওরে পারবি না পারে যেতে, এক মনে যার সেই যেতে পারে। ও ভাই এক মন যার সেই যেতে পারে। ও ভাই এক মন যার সেই যেতে পারে। শুনলেন অর্পণ ব্যানার্জি রচিত দেবী ছিন্নমস্তার দেউল। গল্পটির কথক দীপম। গুলবদিন সাহেবের চরিত্রে ছিল ইভান, সাবিত্রীর চরিত্রে বর্ষা, নির্মলের চরিত্রে শুভদীপ, দীননাথের চরিত্রে সৌরভ, স্বাধীন ও মারফির চরিত্রে আর্য, সমাদ্দারের চরিত্রে শুভাশিস এবং মনসুরের গলায় আজ আমরা পাশে পেয়েছি শুভদীপকে। গল্পের সূত্রধার আমি সায়ন্তা। আবহে ছিল অভিষেক, শব্দ সংযোজন ও ভিডিও এডিটিংয়ে মলয়। গল্পটি স্ক্রিপ্টিং করেছে বর্ষা, পোস্টার ডিজাইন ও সমগ্র পরিচালনায় সৌম্যদীপ। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। শুভরাত্রি, নমস্কার।